আসসালামু আলাইকুম। ছোট্ট একটা টেকনিক্যাল ফল্টের কারণে একটু আগে লাইভটা কেটে গেল, তো আমি আবার শুরু করতেছি, সমস্যা নেই। তো একটু আমাকে এখন জানাই দাও যে আমার লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা আমার এই লাইভটা তোমাদের যে নোটিস গ্রুপ আছে, মেসেঞ্জার নোটিস গ্রুপ, ওইটা একটু লিঙ্কটা সেন্ড করে দাও এবং সবাই তোমরা লাইভে যুক্ত হয়ে যাও। আসো। ওকে, তো সবাই চলে আসো, আমরা লাইভে যুক্ত হয়ে যাই। আর আমার লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে সেন্ড করে দাও। আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাস। আমি একটু অপেক্ষা করি, 1-2 মিনিট অপেক্ষা করি, তারপর শুরু করি। আর লাইভে প্রেজেন্ট কম থাকলে আমি লাইভটা ডিলিট করে দিব, ঠিক আছে? লাইভে যদি আমাদের প্রেজেন্ট কম থাকে, অ্যাটলিস্ট 250 বা 200 নিচে থাকে, তাহলে আমি লাইভটা ডিলিট করে দিব, ঠিক আছে? এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা। এটা একেবারে একেবারে পিওর কথা, ঠিক আছে? লাইভটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, আগে একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল, তাই জন্য আগের লাইভটা কেটে গেছে। ওকে, তো মিনিমাম 200 কম যদি হয় লাইভে, আমি কেটে দিব। আচ্ছা, তো ফার্স্টেই বলে রাখলাম, একেবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে আজকের কথাটা একেবারে খাঁটি কথা, ঠিক আছে? একেবারেই খাঁটি কথা। তো কেন কেন ডিলিট করে দিব? কারণ আজকের এই লাইভটা বা আজকের এই ক্লাসের যে কন্টেন্ট, এটা তুমি বাংলাদেশের কোথাও পাবা না। এটা তুমি ফ্রিতে তো অনেক ক্লাসই থাকে, ফ্রি কোনো জায়গায় পাবা না। সো ইম্পর্টেন্ট ক্লাস, দাম আছে, এই ক্লাসের দাম লাখ টাকা, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করি। তো আজকে আমরা কি কি পড়বো? আজকে লাস্ট ক্লাসে, মানে 1 নম্বর ক্লাসে আমরা যে টপিকসগুলো পড়ছিলাম, যেমন আমরা নিউক্লিয়াসে ইলেকট্রন ঘূর্ণায়মান যদি থাকে কক্ষপথে, সেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, তারপরে হচ্ছে যদি কোনো ইলেকট্রন ঘুরপাক খায় সেই ইলেকট্রনের ভেলোসিটি নির্ণয়, এবং যদি কোনো ইলেকট্রন কোনো কক্ষপথে ঘুরে, ওই ইলেকট্রন ঘুরতে তার যে এনার্জি প্রয়োজন, কক্ষপথে ঘুরতে ইলেকট্রনের যে মোট শক্তি দরকার, সেগুলোর ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা লাস্ট ক্লাসে যে কনসেপ্টগুলো পড়ছিলাম, সেই কনসেপ্টের উপর বেস করে আমাদের বোর্ড পরীক্ষায় যত ধরনের সৃজনশীল আসে, আমাদের অ্যাডমিশন টেস্টে যত ধরনের প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। মেইনলি আজকের ক্লাসটা হবে ম্যাথ প্রবলেম সলভিং। আগের ক্লাসটা ছিল হচ্ছে আমরা থিওরিটিক্যাল সলভ করছি, থিওরি। আগের ক্লাসে কিন্তু আমরা পার্ট 1, যেটা আমাদের তো এই চ্যাপ্টারটা 3টা পার্টে বিভক্ত, তাই না? তো পার্ট 1-এর আমরা থিওরি লাস্ট ক্লাসে পুরোপুরি শেষ করলাম, এবং পার্ট 1-এও আমরা ম্যাথ প্রবলেম সলভ করছি, অবশ্যই করছি। আর পার্ট 2, অর্থাৎ আজকে আমরা কি করব? আজকে আমরা ওই আজকে লাইভ নাম্বার 2-তে আমরা কি করব? পার্ট 1-এর যে থিওরি, সেই থিওরির আলোকে সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। তো যাই হোক, বোর্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। রাজশাহী বোর্ড 2019 সালে একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, কি বলছে? আমাদের এখানে একটা ইলেকট্রন, খেয়াল করবে, এটা তো একটা পরমাণু, নিউক্লিয়াস। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। আচ্ছা, তো তো আমাদের এটা যদি নিউক্লিয়াস হয়, আমাদের এখানে বলে দেওয়া নাই এটা আসলে কোন পরমাণু, বলে দেওয়া নাই। তো যদি বলে দেওয়া না থাকে, মানে এটা যে অ্যাকচুয়ালি কোন পরমাণু, যেমন আগের ক্লাসে আমরা অক্সিজেন বলে দিছিলাম, কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া নাই যে কোন পরমাণু। যদি বলে দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই পরমাণুটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ওকে, যদি বলে দেওয়া না থাকে, যদি প্রশ্নে বলে দেওয়া না থাকে যে পরমাণুটার নাম কি, তাহলে আমরা ধরে নিব যে আমাদের এই পরমাণুটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু। ওকে, আচ্ছা, তো আমাদের কি বলছে?
হাইড্রোজেন পরমাণু আমি ধরে নিলাম, বলে দেওয়া নাই প্রশ্নে, এখানে ইলেকট্রন তোমার চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে জাম্প দিছে ইলেকট্রন। ওকে, ইলেকট্রন কি করছে, চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে জাম্প দিছে। তাহলে খেয়াল করবা, তাহলে হাইড্রোজেন কি করছে বলতো, হাইড্রোজেন হচ্ছে তোমার কি বলে, ইলেকট্রনটা তোমার হায়ার শক্তি স্তর, উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে জাম্প দিছে। ঠিক আছে, আমরা সবাই জানি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি হয় বলতো, ফোটন নির্গত হয়। ঠিক আছে, বা আমরা জানি যে এনার্জি কি, ফোটন কি হয় বলতো, ফোটন বা এনার্জি কি হয়, এনার্জি নির্গত হয়। ঠিক আছে, যদি আমরা নিম্ন থেকে উচ্চতে যেতাম কি হতো বলতো, শক্তি শোষণ করত। আর দেখো উচ্চ শক্তি স্তর সম্পন্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে যখন ইলেকট্রন আসে তখন কি হয়, তখন হচ্ছে এনার্জি বিকিরিত হয়। তো এনার্জিটা বলছে একটা ফোটন আকারে বিকিরিত হয়। তো এনিওয়ে, তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, তো প্রথম প্রশ্ন খুবই সহজ সাবলীল, থার্ড কক্ষপথের ব্যাসার্ধ কত? গ নাম্বার কোশ্চেন, একেবারে সোজা কোশ্চেন। গ নাম্বার কোশ্চেন কি, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? আচ্ছা, তো আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ সবাই করতে পারবো। কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা তো লিখে নাও, কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। তো কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলাটা কি ছিল আমাদের কি মনে আছে? কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা, তো কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলাটা ফার্স্টে তুমি লিখবা, খেয়াল করবা যখন তুমি ম্যাথটা সলভ করবা। প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে থার্ড কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, থার্ড কক্ষপথ বলছে, থার্ড কক্ষপথ মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু তৃতীয় কক্ষপথ। তো কক্ষপথের সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়। থার্ড কক্ষপথ মানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 3। আচ্ছা, তো আমরা কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা লিখি। তো আমরা লাস্ট ক্লাসে কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা লিখছিলাম। তো ফর্মুলাটা ছিল এমন, ফর্মুলাটা সেটা হচ্ছে যে Rn is equal to h স্কয়ার এপসাইলন নট n স্কয়ার। ঠিক আছে, h স্কয়ার ডিভাইডেড বাই পাই m, দেখো পাই m e স্কয়ার ইনটু z, এমন কিছু ছিল, ই স্কয়ার ইনটু জেড এরকম কিছু ছিল। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করার ফর্মুলা। এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করার ফর্মুলা আমাদের বের করতে বলছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এন এর জায়গায় আমরা 3 বসাবো। তাহলে খেয়াল করবা, তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা একটা শর্টকাট দেখাইছিলাম তোমাদের। এই ফর্মুলা থেকে একটা শর্টকাট দেখাইছিলাম, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে R3 আমরা বের করতে চাই। শর্টকাটটা ছিল এরকম যে আমরা ফার্স্টে সূত্র লিখবো, এরপরে কি করব দেখো, এরপরে আমাদের খেয়াল করবা h মানে প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, এপসাইলন নট মানে শূন্য স্থানে ভেদন যোগ্যতা কনস্ট্যান্ট, 8.85 ইনটু 10⁻⁻12, এটা হচ্ছে আমার কি বলতো এপসাইলন নটের মান। ওকে, পাই হচ্ছে 3.1416, এম মানে ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন 9.1 ইনটু 10⁻31 কেজি, ই মানে ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10⁻19, তাকে স্কয়ার করতে হবে। তো এগুলো এই যে ধ্রুবক, এই ধ্রুবকগুলো ক্যালকুলেশন করে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম একটা টেকনিক হচ্ছে ধ্রুবকগুলো তুমি ক্যালকুলেটরে বসাতে যেও না, ভুল হবে। তো মান বের করছিলাম 0.53 বের করছিলাম এগুলা, হ্যাঁ 53। আর এন স্কয়ার তো কনস্ট্যান্ট না, চেঞ্জ হতে পারে, এন স্কয়ার বাই নিচে আমার জেড, এন স্কয়ার বাই জেড লিখলাম। বোঝা গেল ব্যাপারটা? এর পরের লাইন হচ্ছে এইভাবে তুমি লিখবা। এরপরে মানে এই সূত্রটা ফার্স্টে লিখবা, কারণ তুমি যে সূত্র জানো এটা তোমাকে প্রমাণ করতে হবে। এইচএসসিতে যখন এইচএসসিতে প্রশ্ন আসবে তখন কিন্তু মাস্ট বি সূত্রটা লিখতে হবে, সূত্রটা এরকম এটা লিখতে হবে। এটা লেখার পর এই লাইনটা লিখবা। এবং এক্ষেত্রে ব্যাসার্ধের এককটা কিসে আসবে? একক, ব্যাসার্ধের একক তো মনে রাখবা, এক্ষেত্রে ব্যাসার্ধের একক আসবে কিন্তু অ্যাংস্ট্রম এককে। আচ্ছা, এবার জাস্ট মানগুলো বসাই দাও। তো আমাদের বলছে তৃতীয় কক্ষপথ, তাই তো? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করব 53, এন এর ভ্যালু কত বসাবা? 3 বসাবা। 3 স্কয়ার বাই জেড মানে কি? পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? Z = 1, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 1। তাহলে এখান থেকে আমরা R3 এর ভ্যালু আমরা বের করতে পারবো। তো মোটামুটি R3 এর মান আসবে হচ্ছে 4.78 অ্যাংস্ট্রম আসবে। ঠিক আছে, অ্যাংস্ট্রম এককে আসবে 4.78 অ্যাংস্ট্রম এককে আসবে 4.78। তুমি চাইলে এটাকে মিটারে কনভার্ট করতে পারো। অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করে কেমনে? অ্যাংস্ট্রম থেকে মিটারে কনভার্ট করে কেমনে? যে মানটা পাইছো অ্যাংস্ট্রমে, যে মানটা পাইছো তার সাথে সিম্পলি 10⁻−10 গুণ করে দিবা, তাহলে অ্যাংস্ট্রম থেকে মিটারে তুমি পেয়ে যাবা। তাহলে অ্যাংস্ট্রম থেকে মিটারে মানটা পেয়ে গেলা, দ্যাট ইজ হচ্ছে আমার ব্যাসার্ধ। বলো বুঝতে পারলাম কিনা?
কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও বুঝতে পারলাম কিনা, দ্রুত কমেন্টে জানাও যে বুঝতে পারলাম কিনা, দ্রুত 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 কমেন্টে জানাও। এক্স্যাক্টলি, খুবই সহজ ছিল এটা, এক্স্যাক্টলি খুবই সহজ ছিল। আমরা গ নাম্বারটা বুঝে গেলাম, দেখছো এটা কিন্তু রাজশাহী বোর্ডের প্রশ্ন, অনেক সহজ ছিল। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। তো এবার হচ্ছে ঘ নাম্বার, যেটা ঘ নাম্বারে, তো এবার বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা। আচ্ছা, এমন টাইপের প্রশ্ন যদি করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি তোমার প্রশ্ন এখান থেকে যদি পরীক্ষায় আসে, এই টপিক থেকে এই প্রশ্নটা কলেজ পরীক্ষায় আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কলেজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কলেজের জন্য। ওকে, আচ্ছা যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে আসবে। আচ্ছা, তো বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা, বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা। তো খেয়াল করবা, এটা আমার নিউক্লিয়াস, এটা আমার প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ, খেয়াল করবা, এটা আমার তৃতীয় কক্ষপথ। ওকে, ভালো কথা, এটা আমার চতুর্থ কক্ষপথ। আচ্ছা, তো আমার ইলেকট্রন ছিল হচ্ছে চতুর্থ কক্ষপথে, ছিল n=4 এ ছিল, n=4 এ ছিল। আচ্ছা, তাহলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকলে, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন ঘুরতে তার যে এনার্জি দরকার হয়, সেই এনার্জিকে আমরা E4 লিখলাম। সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে চতুর্থ কক্ষপথে ঘুরতে তার যে এনার্জি দরকার হয়, সেটাকে আমরা কি লিখলাম? E4 লিখলাম। কি লিখলাম আমরা? E4 লিখলাম। সে কি করতে চায়? ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে আসতে চায়। তাহলে n=3 তে আসতে চায়। কততে আসতে চায়? 3 তে আসতে চায়। ইলেকট্রন যখন তৃতীয় কক্ষপথে আসবে, তাহলে দেখো উচ্চ শক্তি স্তর সম্পন্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি স্তর সম্পন্ন কক্ষপথে যখন ইলেকট্রন আসে, তখন সে কিছু পরিমাণ এনার্জি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে। ঠিক আছে, শক্তি বিকিরণ করে। সেই শক্তিকে প্রকাশ করলাম আমরা ই দ্বারা। সেই শক্তিকে প্রকাশ করলাম কি দ্বারা? ই দ্বারা। আচ্ছা, যখন সেই তৃতীয় কক্ষপথে আসবে ইলেকট্রনটা, তৃতীয় কক্ষপথে ঘুরতে ইলেকট্রনটার যে এনার্জি, সেই এনার্জিকে আমরা E3 দ্বারা প্রকাশ করলাম। তাহলে কতটুকু এনার্জি সে বিকিরণ করে, কতটুকু এনার্জি, সেই এনার্জির ফর্মুলা হচ্ছে E=E4 মাইনাস কি বলতো, E4 মাইনাস E3। আমরা বলতে পারি যে কতটুকু এনার্জি সে বিকিরণ করে, সেটা হবে হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি, বিয়োগ করলে আমরা পেয়ে যাব। আচ্ছা, যদি বলে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা, তো এটা যদি যখন তুমি বের করতে যাবা, তখন তুমি এই যে ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্য বের করবা, ফোটনটার ওয়েভলেন্থ বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। কারণটা আমি একটু পর বলতেছি, যখন আলো দেখা যাবে কিনা বা দেখা যাবে কিনা এমন প্রশ্ন করলে, তুমি এই যে বিকিরিত ফোটন যেটা বা আলো, এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বের করবা, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বের করবা। এনিওয়ে, তো এবার দেখবা আমরা আসলে ই একটু বের করতে চাই। ই, তাহলে কত বলতো? E4 মাইনাস E3। E4 মাইনাস কি বলতো? মাইনাস E3। আচ্ছা, তো এবার দেখবা, এবার সেটা হচ্ছে E4 মানে কি? E4 মানে 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রন যদি, এটা অনেকে দেখলাম লাস্ট ক্লাসে অনেকের প্রবলেম হয়েছে, 4 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা ঘুরতে তার যে এনার্জি দরকার হয়, তার যে মোট এনার্জি দরকার হয়, সেটা হচ্ছে আমার E4। তো বসাই দিই। আমরা টোটাল এনার্জির ফর্মুলা কিন্তু জানি, লাস্ট ক্লাসে শিখছিলাম। টোটাল এনার্জির ফর্মুলা কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম। টোটাল এনার্জির ফর্মুলা কি ছিল একটু আমি লিখে দিই। টোটাল এনার্জির ফর্মুলা ছিল হচ্ছে আমি তো এই পাশে লিখি, খেয়াল করবো টোটাল এনার্জির ফর্মুলা ছিল কি ছিল বলতো? m e⁴ z² ডিভাইডেড বাই 4h² এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার। এমন কিছু ছিল না? লাস্ট ক্লাসে আমরা প্রমাণ করছিলাম এমন কিছু ছিল না বলতো? মাইনাস, অবশ্যই মাইনাস, অবশ্যই সামনে একটা মাইনাস ছিল, অবশ্যই সামনে একটা মাইনাস ছিল বলতো? এমন কিছু ছিল না? এমন কিছু দেখো, z², ঠিক আছে, ডিভাইড বাই 8h²। হ্যাঁ ঠিক আছে, এমন কিছু ছিল না? এটা আমার কি বলতো? এটা আমার হচ্ছে তোমার মোট শক্তি, বুঝছো? ওকে, তো মোট শক্তি। তো অনেক জায়গায় দেখবা যে ল্যামডা বের করার জন্য ডিরেক্ট ফর্মুলা কেমিস্ট্রিতে আসছে, অ্যাপ্লাই করতে পারো ইচ্ছা, আমি আমার মতন করেই করাই। দেখো, তো এটা হচ্ছে মোট শক্তি। কোন কক্ষপথে ইলেকট্রন যদি ঘুরতে চায়, সেই ইলেকট্রনের টোটাল এনার্জি বের করার ফর্মুলা হচ্ছে এটা, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম। সেই ইলেকট্রনের ফর্মুলা, এনার্জির ফর্মুলা, মোট শক্তির ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা চতুর্থ কক্ষপথের মোট শক্তি বের করতে চাই, মানগুলা বসাই। মাইনাস এম, এই যে এম লেখলা সমস্যা নেই, e⁴
ই টু দি পাওয়ার 4 লিখলা সমস্যা নেই, জেড স্কোয়ার লিখলা সমস্যা নাই, ডিভাইড বাই এ 8 এইচ স্কোয়ার, 8 লেখো সমস্যা নেই, এইচ স্কোয়ার লেখো সমস্যা নেই, এপসাইলন নট স্কোয়ার লেখো সমস্যা নেই। এন মানে কি? কক্ষপথ সংখ্যা। কোন কক্ষপথ? চতুর্থ কক্ষপথ না? চতুর্থ কক্ষপথ জন্য এখানে n4 স্কোয়ার লেখো, n4 স্কোয়ার লেখো। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করবা এখানে আমার সূত্রের মাইনাস, ফর্মুলার মাইনাস। এখন আমরা E3 লিখবো। E3 হচ্ছে মাইনাস এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। n4 মানে চতুর্থ কক্ষপথ, আর E3 এর জন্য কি লিখবো আমরা? n3 লিখবো, মানে তৃতীয় কক্ষপথ। বলো তো এই লাইনটা বুঝতে পারলাম কিনা? সেকেন্ড লাইনটা আমরা বুঝতে পারলাম কিনা? এখান থেকে এর পরের লাইন বা সেকেন্ড লাইনটাকে আমরা বুঝতে পারছি। E4 মানে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি, চতুর্থ কক্ষপথে টোটাল এনার্জি ফর্মুলাটাই লিখছি, আর কিছু করিনি। যেই ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে ডিরাইভ করছিলাম ওইটাই লিখছি, জাস্ট n এর জায়গায় আমরা n4 লিখছি, কারণ চতুর্থ কক্ষপথ। তাই সিমিলার ওয়েতে E3 জায়গায়, E3 মানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ঘুরতে তার যে এনার্জি লাগবে, যা শিখছি তাই লিখছি, হুবহু তাই লিখছি, জাস্ট n এর জায়গায় n3 লিখছি, কারণ তৃতীয় কক্ষপথ। তাই এইটুকু তো বুঝছো। আচ্ছা, তো এবার দেখবা এখান থেকে আমরা একটা শর্টকাট শিখছিলাম, মাইনাসটা মাইনাসের মতোই রেখে দাও, সমস্যা নেই, মাইনাসটা মাইনাসের মতোই রেখে দাও, সমস্যা নেই। এখানে দেখবা যে এই টার্মটুকু কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের পরিবর্তে লেখা যায় 13.6, শিখাইছিলাম 13.6 ইলেকট্রন ভোল্ট এককে আসবে এই পুরো কনস্ট্যান্টের পরিবর্তে। জেড স্কোয়ারটা জেড স্কোয়ারের মতোই রাখো, আর n4 স্কোয়ার না, n4 মানে 4 নাম্বার, n4 মানে চতুর্থ শক্তি স্তর, মানে হচ্ছে 4 স্কোয়ার লেখো, সমস্যা নাই। মাইনাস, এই যে এখানে এই মাইনাসটা লিখছি মাইনাস, তারপরে খেয়াল করবা এই মাইনাসটা, এই যে মাইনাস, কনফিউজ হবে না। জীবনে কনফিউজ হওয়ার কি আছে ভাই? জীবনে কনফিউজ হওয়ার মতন কিছু আছে? এইটুকু কিন্তু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের পরিবর্তে কিন্তু আমরা আবারও লিখতে পারি কি 13.6, এই কনস্ট্যান্টের পরিবর্তে লিখতে পারি 13.6 লিখতে পারি, 13.6 লিখতে পারি এই কনস্ট্যান্টের পরিবর্তে। এই যে মাইনাসটা, এই যে মাইনাস, আর ওই সবগুলো কনস্ট্যান্টের পরিবর্তে আমরা 13.6 লিখতে পারি। এখানে আমার জেড স্কোয়ার আছে, এই যে জেড স্কোয়ার লিখলাম, ডিভাইডেড বাই n3 মানে তৃতীয় কক্ষপথের স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, জেড এর ভ্যালু কত? 1। হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু 1, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কত বলো তো? জেড এর ভ্যালু 1। তাহলে এখান থেকে দেখবা E is equal to মাইনাস 13.6 ইন্টু 1/4 1/16 মাইনাস আচ্ছা, মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাই না? মাইনাসে প্লাস হয়ে যায়। তারপরে কত বলো তো? 13.6 জেড স্কোয়ার মানে 1/3 তো আমাকে একটু এখানে কিন্তু মানটা, এখানে কিন্তু টোটাল মানটা তুমি যেটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে মানটা পাবা। ইলেকট্রন ভোল্ট কত আসে বলো? এটা কিন্তু তুমি ক্যালকুলেশন করে তুমি যে মানটা পাবা সেটা কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে মানটা পাবা। বুঝছো ব্যাপারটা? মানটা কিন্তু ইলেকট্রন ভোল্ট বা ইভি এককে পাবা। কত আসে? 0.661 এক্স্যাক্টলি। তাহলে E is equal to কত? E is equal to হচ্ছে 0.66 ইলেকট্রন ভোল্ট। বুঝা গেছে? তো এখান থেকে ইলেকট্রন ভোল্ট থেকে তুমি জুলে কনভার্ট করতে চাও, ইলেকট্রন ভোল্ট থেকে তুমি জুলে কনভার্ট যদি করতে চাও, এই ইলেকট্রন ভোল্টের মানটাকে তুমি জাস্ট ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিবা। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। অনেকে বলে ভাইয়া এককের ক্লাস নেন আলাদা করে। ভাই আমি তো বলতেছি পুরাপুরি, আমি তো তোমার ভুট করে হঠাৎ করে মানে ধুম করে লিখে দিচ্ছি না, আমি তো বলতেছি ভাই নোট করো। এই যে ইলেকট্রন ভোল্ট থেকে আমরা জুলে কনভার্ট করতে চাই, কারণ এসআই একক জুল, দ্যাট ইজ ওয়াই আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ দিছি, আর কিছুই করি নাই। এত জুল, তাহলে জুলে এই মানটা কত আসবে? এখান থেকে আমার দেখো E is equal to, আমি কিন্তু প্রত্যেকটা একক ডিটেলস আমি দেখাই দিই, ঠিক আছে? তো কত আসে? 1. হ্যাঁ, কেন হবে না ভাই? কমন নিলে এটা কোনো প্রশ্ন হলো? কমন নিলে কেন হবে না ভাই? অবশ্যই হবে কমন নিলে। তাহলে 1 পয়েন্ট কেন হবে না? 1.06 ইন্টু 1.06 ইন্টু 10⁻1.06 1.06 10⁻⁻19 এক্স্যাক্টলি -19 জুল। এই যে জুলে আমরা মানটা বের করে ফেললাম, রাইট? আচ্ছা, আমরা আবার কেমিস্ট্রিতে পড়ছিলাম
যে যতটুকু ফোটন, দেখো এটা ফোটন বিকিরিত হলো, এই বিকিরিত ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ পড়ছিলাম, কিন্তু ফিজিক্সে আমরা এইচ এফ লিখি, এফ ফর কম্পাঙ্ক, তাহলে এ ইজ ইকুয়াল টু এইচ এফ লিখি আমরা, তাই তো? তাহলে খেয়াল করবা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, দেখো আমরা এখান থেকে কি করতে পারি, ই ইজ ইকুয়াল টু আমরা এইচ এফ লিখতে পারি। তো লিখে ফেলো, ই ইজ ইকুয়াল টু আমরা এইচ এফ লিখলাম ইজ ইকুয়াল টু 1.06 ইন্টু 10⁻⁻19। এবার খেয়াল করবা, ছোটবেলায় পড়ছিলা তরঙ্গ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ছোটবেলায় পড়ছিলা ক্লাস 9-10-এ। আলোর বেগকে আদর করে আমরা ভি না দেখে আলোর বেগকে আদর করে সি দেখি, তাহলে সি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা। আলো যেহেতু ফোটন নির্গত হচ্ছে, ফোটন বা আলো নির্গত হচ্ছে, এখান থেকে আমরা ল্যামডা ইজ ইকুয়াল, সরি, এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা কিন্তু লিখতে পারবো। এখানে এফ এর জায়গায় সি বাই ল্যামডা লিখে দাও, সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 1.06 10⁻⁻19, রাইট? তাহলে এখান থেকে একটু দেখবা ল্যামডার ভ্যালুটা বের করার চেষ্টা করো, ল্যামডার ভ্যালু। তাহলে এখান থেকে ল্যামডার ভ্যালুটা একটু বের করার চেষ্টা করো, তুমি পারবা ল্যামডার ভ্যালু বের করতে। ল্যামডা ইজ ইকুয়াল টু 8c বাই 1.06 ইন্টু 10⁻⁻19। তো আমাকে একটু ল্যামডার ভ্যালুটা একটু বলো তো কত আসছে বাচ্চারা। এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.636 ইন্টু 10⁻⁻34। কেমিস্ট্রি বইয়ে মনে হয় 626 লেখা, একই কথা। আর সি মানে আলোর বেগ 3 ইন্টু 10⁸ সবাই জানো। আর নিচে হচ্ছে আমার কত বলো তো, 1.06 ইন্টু 10⁻⁻19। তো আমাকে একটু দ্রুত বলবা যে ল্যামডার ভ্যালু, অর্থাৎ এখান থেকে যেই ফোটনটা বের হবে সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত? কত বলো, দ্রুত বলো। একই কথা ভাই, মাইনাস আসলে আসছে, সমস্যা কি? প্লাস নিয়ে করো, সমস্যা তো নেই। বলো, মাইনাস আসলে আসছে, সমস্যা কি? ই এর মান যদি এটা যদি মাইনাস আসে, সমস্যা কি ভাই? প্লাস নিয়ে করবা, মডুলাস নিয়ে করবা। এর মান যদি এরকম আসে, ই ইজ ইকুয়াল টু, সমস্যা কি ভাই? মান তো তোমার শক্তির মান তো মাইনাস 0.66 ইলেকট্রন ভোল্ট যদি আসে, সমস্যা কি? পজিটিভ নিয়ে করবা, মডুলাস ধরে করবা, মানটা বের করবা, মডুলাস ধরে মানটা বের করবা। সমস্যা আছে? সমস্যা নেই তো, করো যদি মাইনাস আসে আর কি। বলো কত আসছে? 1. এক্স্যাক্টলি 1.8, হ্যাঁ, তাহলে 1.878 1.878 ইন্টু 10⁻, কত আসছে? -6, -16 না, সাইমা রহমান তোমার ভুল হয়েছে, -6। তাহলে -6 এত মিটার, সবই এসআই এককে। কেন মিটার আসলো? কারণ আমি এই এইচ এর মান, প্লাঙ্কের কনস্ট্যান্ট এসআই এককের মানটা বসাইছি, জুল সেকেন্ড এসআই এককে মান। আর আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে ওই এসআই এককেই মানটা বসেছি। দ্যাট ইজ ওয়াই ল্যামডার মানটা আমার মিটারে আসছে, এসআই এককে আসছে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝলাম। তো এবার একটা কথা তুমি মনে রাখবা, একটা লাইন তুমি মনে রাখবা ফিজিক্সের জন্য, সেটা হচ্ছে যে আমরা কোন কোন লাইট দেখতে পাই, বা আমাদের চোখ, আমরা আমাদের চোখ দিয়ে কতটুকু রেঞ্জের, কতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের আলো আমরা দেখতে পারি। সেটা হচ্ছে নর্মালি আমরা 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের, এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের বা ল্যামডায়ের আলো, এই রেঞ্জের ল্যামডার আলো আমরা কি পাই? আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই, ঠিক আছে, বা আমাদের দৃশ্যমান আলো হয়। তো দৃশ্যমান আলো যেটা, সেই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে থাকে, বুঝছো? তাহলে এখন আমি দেখি যে আমার এই মানটা অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে আছে কিনা। এই রেঞ্জের মধ্যে ন্যানোমিটারে আমরা এই মানটা জানি যে দৃশ্যমান আলোর জন্য, এটা মুখস্থ রাখবা এই মানটা, যে 380 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আমরা দেখতে পারি, ঠিক আছে, আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। আচ্ছা, তো আমার এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখি দৃশ্যমান আলোর এই রেঞ্জের মধ্যে আছে কিনা। তো আগে আমরা এটাকে ন্যানোমিটারে কনভার্ট করব। তো মিটারের মানটাকে ন্যানোমিটারে কনভার্ট করার জন্য কি করতে হয়? কমেন্টে জানাও। মিটারের মানটাকে ন্যানোমিটারে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে?
খেয়াল করো, মিটারের যে মানটা আমরা পেলাম এই মানটার সাথে তুমি যদি 10⁻৯ গুণ করো তাহলে মিটারের এই মানটা ন্যানোমিটারে কনভার্ট হয়ে যাবে। কত সুইট একটা বাক্য বললাম না? মিটারের এই মানটার সাথে জাস্ট 10⁹ গুণ করে দিবা, তাহলে ন্যানোমিটারে কনভার্ট হয়ে যাবে। কেমনে করলাম? কেন ন্যানোমিটারে কনভার্ট করলাম? কারণ আমার এই রেঞ্জটা ন্যানোমিটার এককেই দেওয়া আছে, তো এই জন্য আমার সুবিধা হবে কম্পেয়ার করতে। ল্যামডা ইজ ইকুয়াল টু, এখানে আমি পাবো, এটা গুণ করলে আমরা পাবো 1.878 ইন্টু 10⁹, 10⁻⁻6 গুণ করলে 10⁻³ পাবো, এত ন্যানোমিটার পাবো। আর 10⁻³ তো, তাই না? তাহলে 3 ঘর ডানে যেতে হবে, 3 ঘর ডানে যাব, তো 3 ঘর ডানে গেলে আমি পাবো 1878 ন্যানোমিটার পাবো আমরা, মোটামুটি এইরকম পাবো। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 1878 ন্যানোমিটার, যা এই রেঞ্জের মধ্যে না, 700 থেকে 380 এই রেঞ্জের মধ্যে কিন্তু 1800 পড়ে না, অনেক বেশি। এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেশি অনেক, ঠিক আছে? আমাদের দৃশ্যমানের যে রেঞ্জ, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে এটা পড়ে না, ঠিক আছে? এটা বেশি, দ্যাট ইজ ওয়াই আমাদের আলো আমরা কি করতে পারবো না, আলোটা দৃশ্যমান হবে না। তো আলোটা বা ফোটনের আলোটা দৃশ্যমান হবে না। বলো বুঝতে পারলাম কিনা? বলো দৃশ্যমান হবে না, বলো বুঝতে পারলাম কিনা? ঠিক আছে, এখানে মাইনাস প্লাস নিয়ে ঝামেলা করার কিছু নাই, নিজেরা বুঝবা, ক্যালকুলেশন করে নিবা। আমার হাতে তো ক্যালকুলেটর নাই, বলো বুঝতে পারলাম কিনা? বলো, এই ম্যাথটা কি জোশ ছিল না? ম্যাথটা কি দারুণ ছিল? একটু বলো ম্যাথটা কেমন লাগলো? ম্যাথটা কেমন লাগলো? এই আলো তুমি আলো আরে আলোরে কি এসে ইস্তার তাসবি, ও এইগুলাই দুষ্টামি তো করবেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা 2013 সালের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন করব। 2013 সালে কিন্তু ক্যালকুলেটর ছিল, তো এই জন্য এই ম্যাথগুলা বিশ্ববিদ্যালয়তে আসে কম, কারণ ক্যালকুলেটর ছাড়া করা খুব টাফ এই ম্যাথগুলা, দ্যাট ইজ ওয়াই। তো দেখি আমরা তো লেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2013 সালে যখন কিনা ক্যালকুলেটর ছিল, হ্যাঁ, এই জন্য আবার ভয় পেয়ে না ভাই, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো, ক্যালকুলেটর যখন ছিল। তো দেখি আমরা, তো লেখো একটি হাইড্রোজেন পরমাণু, আজকে আমরা অনেক ভালো ম্যাথ করব। একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা হতে নিম্নতর শক্তি স্তরে আসলে, নিম্নতর শক্তি স্তরে আসলে যে ফোটন নির্গত করে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ একটা ম্যাথ। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? কত হবে যেখানে আমাদের উত্তেজিত স্তরের শক্তি দেওয়া আছে আমার -3.4 ইলেকট্রন ভোল্ট, এবং নিম্নতম শক্তি স্তরের শক্তি আমার দেওয়া আছে -3.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, খুব সহজ ম্যাথ, এটা পারবা। তো দ্রুত আমরা বলে ফেলো, কত আসছে দ্রুত? ক্যালকুলেটর নাই, শুধুমাত্র ইয়াতে একটু বলে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে মেডিকেল পরীক্ষা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলোতে শুধুমাত্র ক্যালকুলেটর নাই।
আর কৃষিতে আছে কিনা ভুলে গেছি আমি, নট শিওর। এগুলোতে অনলি ক্যালকুলেটর নেই, বাকি বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে ক্যালকুলেটর আছে এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর আছে। বাট চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, অনেক সময় ক্যালকুলেটর দেয় দেয় না, এই হচ্ছে কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাই, 14 সালের পর থেকে ক্যালকুলেটর উঠাই দিছে। আচ্ছা, এটা দ্রুত সলিউশন করে বের করে দাও, অনেক সহজ কিন্তু এটা কিন্তু অনেক সহজ, এটা কিন্তু অনেক সহজ। তো হাইড্রোজেন পরমাণু বলছে, এই যে আমার হাইড্রোজেন পরমাণু, তাই তো? আচ্ছা, তো হাইড্রোজেন পরমাণুর তোমাকে এই যে এটা মনে করো অনেকগুলো শক্তি স্তর আছে, ঠিক আছে, অনেকগুলো শক্তি স্তর, আমি নাম দিলাম না, নাম দেওয়া নেই তো। তো মনে করো উচ্চতর শক্তি স্তর, সে ফর এক্সাম্পল মনে করো এই যে এটা মনে করো আমার সেই উচ্চতর শক্তি স্তর, আমি জানি না কত নাম্বার শক্তি স্তর। এই উচ্চতর শক্তি স্তর থেকে কি হয়েছে, উত্তেজিত অবস্থা হতে নিম্নতর শক্তি স্তরে আসছে, মানে হায়ার শক্তি স্তর থেকে সে লোয়ার শক্তি স্তরে আসছে, হায়ার শক্তি স্তর থেকে। তো যখন সে হায়ার শক্তি স্তর থেকে লোয়ার শক্তি স্তরে আসবে তখন সে কি করবে বলো তো? তখন সে একটা এনার্জি নিঃসরণ করবে, এনার্জি, বুঝছো? আচ্ছা, তো হায়ার তো হায়ার শক্তি স্তরের তোমার শক্তির মান দেওয়া আছে, এই যে দেওয়া আছে -3.4, তাহলে -3.4 দেওয়া আছে ই হায়ার, এটার মান দেওয়া -3.4 ইলেকট্রন ভোল্ট দেওয়া, ইলেকট্রন ভোল্ট, বুঝছো? আচ্ছা, যখন সে লোয়ারে আসলো, হায়ার থেকে লোয়ারে আসছে, তো লোয়ারের এনার্জি দেওয়া আছে, লোয়ারের এনার্জি, তো লোয়ারের এনার্জি ইএল দেওয়া আছে হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, লোয়ারের এনার্জি, বুঝছো? তাহলে আমরা জানি এই যে বিকিরিত এনার্জি, সেই বিকিরিত এনার্জি হচ্ছে আমার কি বলতো, হায়ার এনার্জি মাইনাস লোয়ার এনার্জি, হায়ার এনার্জি মাইনাস কি বলতো, লোয়ার এনার্জি। তাহলে ইএল আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা এই যে ই ইজ ইকুয়াল টু কি করতে পারবো, হায়ার এনার্জি কত, -3.4 হচ্ছে আমার হায়ার এনার্জি মাইনাস, আর এখানে আমার সূত্রের মাইনাস, এই যে আমার সূত্রের মাইনাস, আর লোয়ার এনার্জি কত, লোয়ার এনার্জি হচ্ছে -13.6, এটা হচ্ছে আমার -13.6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 10 পয়েন্ট কত বলতো, 10.2 ইলেকট্রন ভোল্ট আমরা পাবো। এটাকে আমরা আবার জুলে কনভার্ট করি, জুলে, তাহলে ই ইজ ইকুয়াল টু কত বলতো, এই যে এই মানটার সাথে ইলেকট্রনের চার্জ আমরা গুণ করে দিই, ইলেকট্রনের চার্জ। তাহলে এখান থেকে আমরা অবশ্যই আবার আমরা জানি আমাদের কি বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বলছে, ল্যামডা। আমরা আবার জানি ই ইজ ইকুয়াল টু এইচ এফ, এইচ এফ আবার এফ সমান সি বাই ল্যামডা, একবারে এইচ সি বাই ল্যামডা লেখা যায়, এতটুকু বুদ্ধি তোমাদের থাকা উচিত, এতটুকু বুদ্ধি। তাহলে এখান থেকে জাস্ট কি করবা, জাস্ট ল্যামডার ভ্যালুটা বের করবা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি বাই এই টার্মটা 10.2 ইন্টু 1.6 10⁻⁻19। তো এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করতে পারবো। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক 6.636 10⁻�34 ইন্টু সি মানে আলোর বেগ 3 ইন্টু 10⁸, নিচে হচ্ছে আমার এই টার্মটা, এই যে টার্মটা 10.2 ইন্টু 1.6 10⁻⁻19। তো এখান থেকে ল্যামডার ভ্যালুটা অবশ্যই মিটার এককে আসবে, আমাদের অপশনে মিটার এককে ছিল। বলো বুঝতে পারলাম কিনা, একটু বলো আমরা বুঝতে পারলাম কিনা। এটার মানটা আসবে, ওয়াও জেসমিন ইমতিয়াজ খান ঠিক বলছো, দেখো 1.21 10⁻⁻7 এত মিটার আসছে। তো এটাকে এক্স্যাক্টলি ন্যানোমিটারেও কনভার্ট করা যায়, এটাকে মিটারে আসছে, তো আমার মানটা মিটারেই ছিল, অপশনে মিটারে এটাই ছিল, এটাই উত্তর। যদি অপশনে ন্যানোমিটার থাকতো কেমনে কনভার্ট করতাম, কেমনে ধরো আমরা এটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে চাই, বললো কোশ্চেনে বললো ন্যানোমিটারে কনভার্ট করে দেখো, কেমনে কনভার্ট করব, এই যে মানটা, এই যে ল্যামডার মানটা কত পেয়েছি 1.21 ইন্টু 10⁻⁻7 যে পাইছি, এটা 1.21 10⁻⁻7 যে পাইছি, এটাকে আমি কি করব, একে আমি 10⁹ দিয়ে গুণ করব, তাহলে ন্যানোমিটারে কনভার্ট হয়ে যাবে, ন্যানোমিটারে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেলে দেখবা ল্যামডা ইজ ইকুয়াল টু থাকবে 1.21 ইন্টু 10⁻, কত বলতো 2, কিন্তু 10 স্কোয়ার ন্যানোমিটার। আচ্ছা 10 স্কোয়ার মানে 2 ঘর ডানে যেতে হবে, তাহলে দশমিকের পর 2 ঘর ডানে যাব, তো 2 ঘর ডানে গেলে আমরা পাবো হচ্ছে 1.121 ন্যানোমিটার। তো এটাও কিন্তু আমাদের দৃশ্যমানের মধ্যে না, রেঞ্জের না, এখান থেকে ওইভাবে বলা যায়, এই হচ্ছে কথা। তো দেখছো কত কিছু শিখে ফেললাম। ভাইয়া লেখা বড় করেন, এবিএম নাহিস জীবনে প্রথম কেউ বললো আমার লেখা বড় করতে, এর চেয়ে বড় করে কেমন লেখে ভাই? এবিএম নিয়াস, তুমি জীবনে প্রথম কেউ আমরা বললো লেখা বড় করতে, এই যে 2 বছর হয়ে গেল, হ্যাঁ প্রায় পেইডে পড়ে গেল প্রায় 2500 স্টুডেন্ট, হ্যাঁ সব মিলায়। এনিওয়ে, তো লেখা দেখতে কি অসুবিধা হচ্ছে কিনা বলো, তো তোমরা বাকিরাও বলো।
হচ্ছে কথা, ইভিএম নিয়ে আছে। ওকে, ক্যালকুলেটর বের করা সম্ভব না ভাই সাজাদ ইবনে, এটা ক্যালকুলেটর বের করা সম্ভব না, এটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা সম্ভব না, এটা বললাম তো, কতবার বলবো ভাই। এই নামটা দেশের সবখানে দেখি হেনি। আচ্ছা, তো ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা আরেকটু আপার লেভেলের ম্যাথ এখন করব, আমরা আরেকটু সুন্দর সুন্দর ম্যাথ করব আমরা। তো আমরা চলে যাই। তো এবার আমরা পরের যে ম্যাথটা, পরের ম্যাথটা একটু অন্যরকম। তো লেখো কোশ্চেন, পরের ম্যাথটা সুন্দর ম্যাথ, দেখো একটি সুন্দর ম্যাথ, সুইট ম্যাথ, ঠিক আছে। গতানুগতিক না, একটু আলাদা, গতানুগতিকের চেয়ে একটুখানি আলাদা, তোমরা পারবা। দেখি আমরা, তো লেখো হাইড্রোজেনের ভূমি স্তরের শক্তি, ভূমি স্তর মানে প্রথম কক্ষপথ, ভূমি স্তরের এনার্জি, হাইড্রোজেনের ভূমি স্তরের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট, প্রথম কক্ষপথের যে এনার্জি। আচ্ছা, তো ইলেকট্রনকে লেখো 2.46 ইন্টু 10⁻15 হার্টজ কম্পাঙ্কের ফোটন দিয়ে আঘাত করা হলো, ফোটন দিয়ে আঘাত করা হলো। আচ্ছা, ভালো কথা। দেখবা ইলেকট্রনটি কততম কক্ষপথে যেতে পারবে, এটা হচ্ছে আমাদের বুয়েট টাইপ একটা ম্যাথ প্রবলেম। হ্যাঁ, লিখে নাও কততম কক্ষপথে, এটা আমাদের বুয়েট টাইপ। হ্যাঁ, বুয়েটে এমন টাইপের ম্যাথ প্রবলেম আসে, আমি সব টাইপের ম্যাথ প্রবলেমই করে দিব, ঠিক আছে। এটার জন্য না, লিখে নাও বুয়েট টাইপ। তো এটা একটু ট্রাই করো আগে, ঠিক আছে, একটু ট্রাই করো। তো যারা রেকর্ড দেখবা পরে, তো আমার সলভ দেখার আগে একটু ট্রাই করো। হ্যাঁ, যারা পরে রেকর্ড দেখবা নিজেরা ট্রাই করো, তারপরে আমার সলভটা দেখো। যারা পরে রেকর্ডে, যারা লাইভে আসতো তারা তো দেখতেছে, সমস্যা কি। আর চিন্তা করো কেমন হতে পারে, তারপর আমরা আগাই। তাই যাই হোক, আমি সরে যাই। চিন্তা করো কেমন হতে পারে, তারপর আমরা আগাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, তো ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো আমাদের কি বলছে, যে আমাদের বলছে হাইড্রোজেনের ভূমি স্তর মানে প্রথম শক্তি স্তর, মানে কি প্রথম শক্তি স্তর। তো হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, কই নেট প্রবলেম বলো আলিফ? কোনো নেট প্রবলেম না আলিফ, তোমার নেট প্রবলেম, আমার এখানে নেট প্রবলেম, আমি চেক করতেছি। ওকে, তো সলিউশন তো খেয়াল করবা। তো হাইড্রোজেনের ভূমি স্তরের এনার্জি -3.6 ইলেকট্রন ভোল্ট। ওই ইলেকট্রনকে তোমার এত হার্টজ কম্পাঙ্কের ফোটন দিয়ে আঘাত করা হলো, ইলেকট্রনটি কততম কক্ষপথে যেতে পারবে। তো এবার দেখবা, আমাকে একটু বলবা, এই মনে করো একটা নিউক্লিয়াস। হ্যাঁ, তো মনে করো এই হচ্ছে আমাদের বিভিন্ন শক্তি স্তর। ওকে, তো আমার একটু বলবা, এটা আমার তৃতীয় শক্তি স্তর। তো এই ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাহলে সে কি করবে? তাহলে সে এনার্জি নিঃসরণ করবে, তাই তো? এনার্জি কি করবে? এনার্জি নিঃসরণ করবে, এনার্জি বাইরে নিঃসরণ করবে, তাই তো? এনার্জি কি করবে? এনার্জি নিঃসরণ করবে। খুবই সহজ কথা, তাই তো? নিঃসরণ করবে, এইটুকু তো বুঝো। আচ্ছা, যদি উল্টো ঘটনা ঘটে, সেম পরমাণু, মনে করো এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে। যদি উল্টো ঘটনা ঘটে, মনে করো ইলেকট্রন ছিল হচ্ছে এখানে, তাহলে ইলেকট্রন এই দ্বিতীয় শক্তি স্তর থেকে জাম্প করে তৃতীয় শক্তি স্তরে গেল। তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে যেতে চায়, তাহলে কি করতে হবে? এনার্জি তাকে শোষণ করতে হবে, শক্তি। দ্বিতীয় শক্তি স্তর থেকে
ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে তখনই যেতে পারবে যখন এখানে কি হয় বলতো, এনার্জি শোষণ হয়। এনার্জি কি হয় বলতো, এনার্জি শোষণ হয়। এনার্জি কি হয়, এনার্জি শোষণ হয়। তো আমার একটু বলবা, কমন সেন্স থেকে বলবা, তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে যতটুকু এনার্জি নিঃসরণ হয়, ইলেকট্রন দ্বিতীয় থেকে তৃতীয়তে গেলে ততটুকুই এনার্জি শোষণ হবে না? মানে এনার্জি নিঃসরণের পরিমাণ আর এনার্জি শোষণের পরিমাণ সেম হয় না? কেমিস্ট্রিতে পড়ছিলাম, এনার্জি নিঃসরণের পরিমাণ আর এনার্জি শোষণের পরিমাণ কি সেম হয় না? মানে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি যে এরকম, যে দ্বিতীয় থেকে যখন তৃতীয়তে যাবে তখন কি হবে বলতো, আমি উল্টো বললাম না, দেখো, তৃতীয় থেকে যখন দ্বিতীয়তে আসবে তখন কি হবে, এনার্জি নিঃসরণ করবে। খেয়াল করো, ঠিকই বলছি। তো তৃতীয় থেকে যখন দ্বিতীয়তে আসবে তখন কি করবে, এনার্জি নিঃসরণ করবে। তো তখন যতটুকু এনার্জি নিঃসরণ করে, আমি ধরলাম যে 20 জুল পরিমাণ এনার্জি সে নিঃসরণ করে, তাহলে তৃতীয় থেকে যখন দ্বিতীয়তে আসবে তখন সে এনার্জি নিঃসরণ করে যতটুকু এনার্জি নিঃসরণ করে। উল্টো ঘটনা যদি ঘটতে চায়, মানে দ্বিতীয় থেকে যদি সে তৃতীয়তে যেতে চায়, তাহলে কি 20 জুল এনার্জি তাকে গ্রহণ করতে হবে না? তাহলে হচ্ছে আমি বলতে পারি তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতে যে পরিমাণ এনার্জি নিঃসরণ হয়, দ্বিতীয় থেকে তৃতীয়তে যেতে সেম পরিমাণ এনার্জি শোষিত হয়। বলো বুঝতে পারছি কিনা? ফাতেমা, হ্যাপি বার্থডে। তো এইটুকু আমরা বুঝছি, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি, এইটুকু। তাহলে এবার হ্যাঁ, তো এইটুকু যদি আমরা বুঝতে পারছি, এইটুকু, তো এবার দেখবা, এবার আমরা এই ম্যাথটা পারবো। তো আমাদের এই ম্যাথে কি বলছে খেয়াল করবা, আমাদের এই ম্যাথে যে হাইড্রোজেন, তো এই যে হাইড্রোজেন আঁকো, এই হচ্ছে আমরা হাইড্রোজেন আঁকলাম, হাইড্রোজেন এটা আমার প্রথম শক্তি স্তর, ভূমি স্তর মানে প্রথম শক্তি স্তর। তো এই হচ্ছে আমার হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, বুঝছো? আর আপার লেভেলের শক্তি স্তর মনে করে এটা আপার লেভেলের, এটা হচ্ছে আপার লেভেলের কোন শক্তি স্তর, আপার লেভেলের কোন শক্তি স্তর জানি না কততম শক্তি স্তর জানি না। তো কি বলতেছে দেখো, বলতেছে ইলেকট্রনকে তুমি কি করতেছো, ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন দিয়ে আঘাত করা হলো, ইলেকট্রনটা কততম কক্ষপথে, মানে ইলেকট্রনটা ছিল এই কক্ষপথে, প্রথম কক্ষপথে। খেয়াল করবা, এই যে ইলেকট্রনটা ছিল প্রথম কক্ষপথে। তো আমরা কি করতেছি, আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন দিয়ে আঘাত করতেছি, নির্দিষ্ট কম্পাঙ্কের। আমরা বাইরে থেকে একটা ফোটন দিয়ে এই ইলেকট্রনকে আঘাত করতেছি। তো বাইরে থেকে আমরা যে ফোটনটা দিয়ে ইলেকট্রনকে আঘাত করতেছি, মানে কি আমরা একটা এনার্জি দিয়ে কি করতেছি বলতো, একটা এনার্জি দিয়ে এই ইলেকট্রনকে আঘাত করতেছি না, একটা এনার্জি দিয়ে ইলেকট্রনকে আঘাত করতেছি না, যার ফলে ইলেকট্রনটা ফোটন থেকে এনার্জি অ্যাবজর্ব করে, ইলেকট্রনটা ফোটন থেকে এনার্জি গ্রহণ করে কি হয়েছে বলতো, গ্রহণ করে ইলেকট্রনটা এখান থেকে আপার লেভেলের, এটা উচ্চতর, ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে হায়ার লেভেলের কোন শক্তি স্তরের বা আপার লেভেলের কোন শক্তি স্তরে চলে গেছে। বুঝা গেছে? তো আপার লেভেলের শক্তি স্তরের এনার্জি আমি ধরলাম হচ্ছে ইউ, আপার লেভেলের শক্তি স্তরের এনার্জি, আর লোয়ার লেভেলের শক্তিকে আমি ধরলাম হচ্ছে ই অফ এল, লোয়ার লেভেলের শক্তিটাকে আমি ধরলাম ই অফ এল। ঠিক আছে, ই অফ এল আমি ধরলাম। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো এবার কথা হচ্ছে, তাহলে আমি উল্টো করে যদি বলি, উল্টো করে সেটা কি দেখো, এটা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আমি ধরলাম, এটা হচ্ছে মনে করো 20 জুল পরিমাণ এনার্জি ধরলাম, এটা হচ্ছে 20 জুল পরিমাণ এনার্জি। খেয়াল করবা, ইলেকট্রনটা 20 জুল পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে ইলেকট্রনটা এখান থেকে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে চলে গেছে। তাহলে আমি যদি উল্টো করে যদি আমি বলি যে তাহলে আমার এই ইলেকট্রনটা আপার লেভেল থেকে এই লোয়ার লেভেলে আসতে গেলে তাহলে এই 20 জুল পরিমাণ এনার্জি ছেড়েই তাকে আবার লোয়ার লেভেলে আসতে হবে। তাহলে আমি বলতে পারি যে এই ইলেকট্রনটা ফোটন থেকে যতটুকু এনার্জি অ্যাবজর্ব করলো, সেই এনার্জি অ্যাবজর্ব করে এই ইলেকট্রনটা ফার্স্ট লেয়ার থেকে আপার লেভেলে গেল, ততটুকু এনার্জি যা ওই আপার থেকে যদি আবার প্রথম লেভেলে আসে, সেই সেম পরিমাণ এনার্জি কি করবে, নিঃসরণ করবে। এইটুকু তো আমরা বুঝতে পারছি, এইটুকু। তো এখন আমরা বের করতে চাই যে কতটুকু এনার্জি ফোটন থেকে কতটুকু এনার্জি ইলেকট্রন অ্যাবজর্ব করে সে এখান থেকে এখানে চলে গেল। তো আমাদের ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমাদের ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমার দেওয়া আছে কত বলতো, এই যে এটা, সরি তরঙ্গ দৈর্ঘ্য না, কম্পাঙ্ক দেওয়া আছে।
কম্পাঙ্ক এফ আমার দেওয়া আছে 2.46 ইন্টু 10⁻15 এত হার্টজ। তাহলে আমার কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা এনার্জি কিন্তু বের করতে পারি, ফোটনের এনার্জি। তাহলে ফোটনের এনার্জি ই ইজ ইকুয়াল টু এইচ এফ, ফোটনের এনার্জি। তাহলে এইচ এর ভ্যালু কত? 6.636 10⁻34 জুল, ঠিক আছে? এত ইন্টু আমরা এফ কম্পাঙ্ক 2.46 ইন্টু 10⁻15। তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার এই ফোটনের এনার্জির ভ্যালুটা কত, কতটুকু এনার্জির ফোটন আসলে এই ইলেকট্রনকে আঘাত করলো, কতটুকু এনার্জি, খেয়াল করবা, কতটুকু এনার্জির ফোটন এই ইলেকট্রনকে আঘাত করলো। ইলেকট্রন ফোটন থেকে শক্তি গ্রহণ করে সে এখান থেকে আপার লেভেলে গেল, আপার লেভেলের কোনো লেয়ারে চলে গেল বা আপার লেভেলের কোনো স্তরে চলে গেল। তো আমাকে একটু এই এনার্জিটা আমাকে বের করে বলো কত আসে। সেকেন্ড শক্তি স্তর বলে নাই, আহলে জান্নাত ঐশী, আন্দাজে বলা যাবে না, জানি না কোন শক্তি স্তরে গেছে। আপার লেভেলে কোন এক জায়গায় গেছে, আপার লেভেলে কোন এক জায়গায় গেছে, আপার লেভেলে জানি না এটা কত নম্বর শক্তি স্তর, জানি না এটা কত নম্বর শক্তি স্তর, আমরা কেউই জানি না, এটাই বের করতে বলছে, ঠিক আছে? ও আহলে জান্নাত কি তুমি বের করে ফেলছো? বলো কত আসছে। তাহলে 1 পয়েন্ট এক্স্যাক্টলি, তাহলে 1.63 ইন্টু 10⁻−18 জুল। আচ্ছা, এতটুকু এনার্জি সে কি করছে? অ্যাবজর্ব করছে এই ইলেকট্রনটা, অতটুকু এনার্জি অ্যাবজর্ব করে এই ইলেকট্রনটা প্রথম শক্তি স্তর থেকে আপার লেভেলে গেছে, এইটুকু তো বুঝছো। তাহলে এখন যদি উল্টো ঘটনা ঘটাইতো, ইলেকট্রন যদি উল্টো ঘটনা ঘটাইতো, এমন যদি বলতো ইলেকট্রনটা যে আপার লেভেল থেকে সে প্রথম শক্তি স্তরে আসতেছে, তাহলে কতটুকু শক্তি তাকে নিঃসরণ করতে হইতো বলতো? কতটুকু শক্তি বলতো? এইটুকু শক্তি তাকে নিঃসরণ করতে হইতো না? এইটুকু শক্তি মানে যদি উল্টো ঘটনা ঘটতো যে ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসতেছে, তাহলে কতটুকু এনার্জি ইমিট করতো বা নিঃসরণ করতো? এইটুকু পরিমাণ এনার্জি কিন্তু সে ইমিট করতো। তাহলে আমরা বলতে পারি আপার লেভেলের এনার্জি, খেয়াল করবা, আপার লেভেলের এনার্জি মাইনাস লোয়ার লেভেলের এনার্জি ইজ ইকুয়াল টু নিঃসৃত এনার্জি। সেই নিঃসৃত এনার্জির ভ্যালু কত? এইটা নিঃসৃত এনার্জি 1 পয়েন্ট। নিঃসৃত এনার্জির ভ্যালু কত? এইটা। নিঃসৃত এনার্জির ভ্যালু কত বলো তো? এইটা, এই যে এইটা। তো এটাকে তুমি ইয়েতে কনভার্ট করতে পারো, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, তাহলে সুবিধা হয়। এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, তাহলে 1.63 ইন্টু 10⁻−18, তাহলে সুবিধা হয়। ভাগ ইলেকট্রনের চার্জ দিয়ে তুমি ভাগ করবা, তাহলে তুমি কিসে পাবা? ছোট এককটা পাবা, ইলেকট্রন ভোল্ট, সংখ্যাটা ছোট হবে, দেখতে সুইট হবে। তাহলে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি 1.63 ইন্টু 10⁻−18, ঠিক আছে, ডিভাইড বাই 1.6 10⁻−19, ঠিক আছে? কত আসে দেখো তো? 10.18 এমন কিছু আসবে, 10.18 আসবে না? 10 পয়েন্ট কত বলো তো? কত আসে বলো তো কত আসে? উল্টা পাল্টা কথা বলো না, একটু মনোযোগ দাও, এই ম্যাথ কিন্তু বুঝবা না নাইলে। কেউ উত্তর দেয় না। 10.20 না? কি রে ভাই, কেউ উত্তর দেয় না। 10.18, তাহলে লিখে নাও 10.18 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার ই। তাহলে কি বলবো আমরা? আপার লেভেল মাইনাস লোয়ার লেভেল মানে কি? আমার এই এনার্জিটুকু মানে হচ্ছে 10 পয়েন্ট, তাহলে 10.18 বুঝলাম আমরা। তা আমাকে একটু লোয়ার লেভেলের এনার্জির মান দেওয়া আছে, যে লোয়ার লেভেল মানে প্রথম শক্তি স্তর, লোয়ার লেভেলের মান দেওয়া আছে -13.6 ইলেকট্রন ভোল্ট। লোয়ার লেভেলের এনার্জির ভ্যালু দেওয়া -13.6 ইলেকট্রন ভোল্ট, লোয়ার লেভেলের মান। তো দেখো, ই আপার লেভেল মাইনাস লোয়ার লেভেলের মান দেওয়া -13.6 বুঝছো? ঠিক আছে, মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি করব? ইজ ইকুয়াল টু 10.18, তাই তো? তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে ইউ প্লাস 13.6 ইজ ইকুয়াল টু 10.18, রাইট? তাহলে এখান থেকে আমরা ইউ মানে আপার লেভেলের এনার্জির মানটা বের করতে পারবো, 10.18 মাইনাস 13.6, তাহলে কত আসে ইউ? তাহলে ইউটা কত আসে বলো তো? 10.18 মাইনাস 13.6, তাহলে মাইনাস 13.6 কত আসে? মানটা আসবে হচ্ছে -3.4, তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইউ এর মানটা আমরা পেয়ে গেলাম।
আপার লেভেলের এনার্জির মানটা আমরা পেয়ে গেলাম -3.4 ইলেকট্রন ভোল্ট। আপার লেভেলের এনার্জি আমরা পেয়ে গেলাম -3.4 ইলেকট্রন ভোল্ট, এইটুকু আমরা পেয়ে গেলাম, এইটুকু। এই যে আমরা পেয়ে গেলাম। তো এবার দেখবা, এবার এখান থেকে আমাদের বলছে যে ইলেকট্রনটা কততম কক্ষপথে যেতে পারবে। ইলেকট্রনটা কোন জায়গায় আছে? এখন আপার লেভেলে আছে। এই কক্ষপথের নাম্বারটা কত, এটা আমাদের বের করতে হবে এই কক্ষপথে। তো এই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতে যে পরিমাণ এনার্জি, সেই এনার্জি আমরা বের করে ফেলছি। তো এখন খেয়াল করবা, আমরা এনার্জির ফর্মুলা জানি, ই ইজ ইকুয়াল টু কি বলতো? ই ইজ ইকুয়াল টু মাইনাস কি ছিল? মাইনাস ওই যে বড় ফর্মুলাটা, মাইনাস কি ছিল? বড় ফর্মুলাটা। তো বড় ফর্মুলাটা কি ছিল একটু আমি দেখে দেখে বসাই দিই। বড় ফর্মুলাটা কি ছিল? বড় ফর্মুলা ছিল হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস তোমার হচ্ছে জেড এস মাইনাস এম ই টু দি পাওয়ার 4 এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত বলতো? 8h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার, এমন কিছু ছিল, রাইট, এরকম কিছু ছিল। আচ্ছা, তো এবার দেখবা, এবার আমরা এই এনটাই বের করতে চাই। আমরা ধরলাম যে এখান থেকে সে এন নাম্বার কক্ষপথে গেছে, এনতম কক্ষপথে গেছে, আমি জানি না কততম কক্ষপথে। তো এখান থেকে সে এনতম কক্ষপথে গেছে। এই এন আমরা জানি না, এই এন এর ভ্যালু আমরা জানি না। জেড এর ভ্যালু কত? 1, জেড এর ভ্যালু 1। আবার দেখবা এই পুরো কনস্ট্যান্ট, এই যে দেখো এইগুলা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট। এম ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্লাঙ্কের ধ্রুবক, এপসাইলন সবই কনস্ট্যান্ট। তো সব কনস্ট্যান্টের পরিবর্তে আমি লিখতে পারি 13.6। তাহলে খেয়াল করবা, তাহলে ই ইজ ইকুয়াল টু মাইনাস 13.6, আর এখানে জেড স্কোয়ার মানে 1 স্কোয়ার বাই এন স্কোয়ার। আমরা এন এর ভ্যালুটাই বের করতে চাই, যেখানে এখানে ই এর ভ্যালু কত? এই যে ইউ, আমরা ইউ মানে আমি আপার লেভেলের এনার্জি নিয়ে কাজ করতেছি। আপার লেভেলের এনার্জি মানে এখানে ইলেকট্রন ঘুরতে যে পরিমাণ তার এনার্জি লাগবে সেটা আমার ইউ। তো ইউ এর মান তুমি বের করছো, এখান থেকে তুমি এন এর ভ্যালু বের করতে পারবা। তাহলে খেয়াল করবা, এখান থেকে এন এর ভ্যালু তুমি বের করতে পারবা। তাহলে এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো? -13.6 ডিভাইড বাই ইউ, যে ইউ এর ভ্যালু হচ্ছে -3.4। এখান থেকে দেখবা, এখান থেকে এন এর ভ্যালু তুমি বের করতে পারবা। এন ইজ ইকুয়াল টু কত? মাইনাস কাটা, রুট ওভার 13.6 ভাগ 3.4। তো এই মানটা আসবে কত? √4, আর √4 মানে 2। তাহলে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 2 মানে কততম শক্তি স্তর? সেকেন্ড শক্তি স্তর। সে আসলে এখান থেকে কোন শক্তি স্তরে গেছে? সেকেন্ড শক্তি স্তরে গেছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সে কততম শক্তি স্তরে গেছে? সেকেন্ড শক্তি স্তরে গেছে। বলো, বুঝতে পারলাম কিনা বলো? এক্স্যাক্টলি, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা ভাগ 13.6 ভাগ 3.4 মানে 4। 13.6 ভাগ 3.4 মানে 4, একেবারে 4। √4 মানে 2। তাহলে এন এর ভ্যালু কত? 2। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে সে গেছে। তাহলে এখান থেকে সে 2 নাম্বার শক্তি স্তরে গেছে। বলো এই ম্যাথটা বুঝতে পারলাম কিনা? এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসার মতন খুবই উপযোগী একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। বলো বুঝতে পারলাম কিনা বলো? এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম কিনা বলো? আরে ভাই, এই ক্লাসটাকে দেখো, অ্যাসাইনমেন্টের ক্লাস নিবেন না। কোনটা? ইউ মাইনাস ইএল, এটা কমন সেন্স ভাইয়া, এটা কমন সেন্স। দেখো এখান থেকে এখানে যেতে যে পরিমাণ এনার্জি সে শোষণ করছে, মানে এটা একেবারে কমন সেন্স। দেখো ইলেকট্রন এখানে ছিল, ঠিক আছে, ইলেকট্রন এখানে ছিল। তো মনে করো এখানে তুমি, ঠিক আছে, তুমি এখান থেকে এখানে যাবা, তোমার কি এনার্জি লাগবে না? এখান থেকে এখানে যেতে তোমার যে পরিমাণ এনার্জি লাগছে, এখান থেকে এখানে যেতে তোমার যে পরিমাণ এনার্জি লাগছে, যে পরিমাণটা, এখান থেকে এখানে আসতে কি সেম পরিমাণ এনার্জি ত্যাগ করা লাগবে না? এখান থেকে এখানে আসতে সেম পরিমাণ এনার্জি ত্যাগ করা লাগবে। এই ত্যাগকৃত এনার্জি আসলে এটা, ঠিক আছে, এটা কমন সেন্স, একদম একেবারে কমন সেন্স, একেবারে কমন সেন্স। বলো ম্যাটটা বুঝতে পারলাম কিনা? মোহাম্মদ জাকির কি বুঝতে পারছি কিনা বলো? ঠিক আছে, এই লাইনটা কেমন লিখলাম? এই লাইন যে এখান থেকে এখানে, যেমন দেখো এটা কি, এটা আসলে কি, এইটা আসলে কি, যে এখানে হাইড্রোজেন ছিল, এই ফোটন দিয়ে আঘাত করলাম, ফোটন থেকে কিছু পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করলো। বাংলা কথা বোঝার চেষ্টা করো, ইংলিশ কথা বোঝার চেষ্টা করো। তো ফোটন থেকে কিছু পরিমাণ এনার্জি সে গ্রহণ করলো, গ্রহণ করে সে এখান থেকে এখানে চলে গেছে, তাই তো? তাহলে কতটুকু সে গ্রহণ করলো, এটা হচ্ছে এটা, কতটুকু এনার্জি সে গ্রহণ করলো, এটা
এখন এখান থেকে সে যদি আবার এই জায়গায় আসতে চায় তাহলে এই পরিমাণ এনার্জি কি ত্যাগ করতে হবে না? কমন সেন্স, এই পরিমাণ এনার্জি কি করতে হবে? ত্যাগ করতে হবে না? তো ওটাই লিখছি যে এখান থেকে এটা মাইনাস এটা মানে ত্যাগকৃত এনার্জি, এই যেটা। তারপর বাকি টুকটাক ক্যালকুলেশন। পটাশিয়াম সায়ানাইড ইকুয়েশনগুলো মাথার উপর, তুমি কি মাঝখান দিয়ে ভর্তি হচ্ছো? পটাশিয়াম সায়ানাইড আগের দিন ক্লাস করছো কিনা বলো। আর এরকম ছাগলের মতন কমেন্ট করবে না তো, মাথার উপর ছাগল ইকুয়েশনগুলো মাথার উপর যাচ্ছে। তুমি কি আগের ক্লাস করছো কিনা বলো, না করলে বলো, করলে বলো করছি, আরেকবার বুঝাই দেন, আরো 10 বার বুঝাই দিব। ছাগলের মতন বলার তো কোনো কারণ নেই যে ইকুয়েশনগুলো মাথার উপর যাচ্ছে। নামও রাখছো ছাগলের মতন, পটাশিয়াম সায়ানাইড। বলো বুঝতে পারলাম কিনা? আগে ক্লাস না করলে তাহলে বুঝবা না, আর আগে ক্লাস না করলে করে না ওইটা, দেন এটা করো। হ্যাঁ নোট সেই না আছে, বিড়াল আছে। ওকে, তো এইটুকু বুঝলাম। এটা না বুঝলে কিন্তু পরের ম্যাথ আমরা বুঝতে পারবো না, এটা না বুঝলে কিন্তু পরের ম্যাথ আমরা বুঝতে পারবো না, এটা না বুঝলে পরের ম্যাথ আমরা বুঝতে পারবো না, এটা না বুঝলে। তো মুছলাম তো মুছে ফেললাম। তো পরের ম্যাথ, ঠিক আছে, পরের ম্যাথ লেখো। পরের ম্যাথ লিখবা যে লেখো পরের ম্যাথ, লিখবা যে মাথা নষ্ট ম্যাথ, মাথা নষ্ট ম্যাথ। তো লেখো, এগুলো কঠিন লাগলে বাদ দিয়ে দিবা, এগুলো কঠিন লাগলে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? কঠিন লাগলে, যে খুব বেশি টাফ লাগতেছে ভাই, আমি বুয়েটে পড়তে চাই না, আমি নর্মাল জাস্ট ইউনিভার্সিটিগুলো পড়লেই হবে, বাদ, এগুলো বাদ, ঠিক আছে? মাথা নষ্ট ম্যাথ। তো দেখো লেখো, লিখবা 20 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন 20 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন কোন ইলেকট্রন একটি হাইড্রোজেন অ্যাটমকে আঘাত করে, ফলে ভূমিস্তর হতে ইলেকট্রনটি উত্তেজিত পরবর্তী স্তর, সেকেন্ড কক্ষপথ বলতে পারো, পরবর্তী স্তরে গমন করে। আচ্ছা, এরপর মুহূর্তে দেখা যায় যে অ্যাটমটি থেকে 1.6 into 10 to the power minus 7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিকিরণ নির্গত হয়। বা নিঃসৃত হয়। 1 নম্বর কোশ্চেন, সৃজনশীলের মতন,
উচ্চ স্তরে আসতে পরমাণুর ইলেকট্রনের প্রাপ্ত শক্তির মান কত? ঠিক আছে, প্রাপ্ত শক্তির মান কত, কতটুকু শক্তি প্রাপ্ত হয়েছে তার। 2 নাম্বার সেটা হচ্ছে যে আঘাত করার পর আচ্ছা ইলেকট্রনটা লিখবা, ইলেকট্রনের শোষিত শক্তির মান কত লেখো। ইলেকট্রনের শোষিত শক্তির মান কত লেখো। শোষিত শক্তির মান কত, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ সরি, একটু বুঝে নাও। দেখবা আঘাত করার পরবর্তীতে ইলেকট্রনটির বেগের মান কত। পরবর্তীতে লিখবা ছুটে যাওয়া ইলেকট্রনটির বেগের মান কত। আঘাত করার পরবর্তীতে ছুটে যাওয়া ইলেকট্রনটির বেগের মান কত। মাথা নষ্ট ম্যাথ করে ফেলো। ইকুয়েশনগুলো মনে রাখতে পারবা না ভাই, ইকুয়েশনগুলো মনে রাখতে কি প্রথম মানে একটা ক্লাসে কি পারবা নাকি? ইকুয়েশনগুলো মুখস্থ করবা আর দেখবা প্রসেস মনে রাখার ট্রাই করবে। এটা হচ্ছে বুয়েট টাইপের ম্যাথ, দেখে নাও। জীবনকে তো সহজ নাকি ভাই? জীবন তো সহজ হলো তো সবাই ভালো করতো। তো লিখে নাও কনস্ট্যান্টগুলোর মান। কনস্ট্যান্টগুলো তো সব পুরনো কনস্ট্যান্ট, প্লাঙ্কের কনস্ট্যান্ট ছোটবেলায় পড়ছিলাম। তারপরে কি এপসাইলন নট, এটা নতুন খালি। এছাড়া সবগুলো তো পুরনো কনস্ট্যান্ট। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ মুখস্থ মান, ক্লাস 5 এর বাচ্চা জিজ্ঞেস করলে পারবে এখন। ইলেকট্রনের ভর, এটাও 5 এর বাচ্চার বইতে আছে, ম্যাক্সিমামই মুখস্থ মানে সহজ মান। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো লিখে নাও কোশ্চেন তুলে নাও দ্রুত কোশ্চেন তুলে নাও। ওকে, তো লেখো এই ম্যাথটা আমরা ব্যাপারটা একটু গল্পের মতন দেখার চেষ্টা করি। ম্যাথটা আসলে কি বলছে। তো আমাদের ম্যাথের প্রশ্ন পড়ার দরকার নেই, ভয় পেয়ে যাবা। তো দেখো এই জায়গায় দেখো, তো এই মনে করো আমাদের একটা হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, তো এটা আমার প্রথম শক্তি স্তর, এটা আমার তার পরবর্তী শক্তি স্তর। ঠিক আছে, দ্বিতীয় হইতে পারে, যাই হোক পরবর্তী শক্তি স্তর। এটা আমার প্রথম শক্তি স্তর, এটা তার পরবর্তী শক্তি স্তর। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রন ভূমিস্তর মানে প্রথম শক্তি স্তর, বললাম তো ভূমিস্তর মানে প্রথম শক্তি স্তর। আচ্ছা, অবশ্যই ক্লাস করতে হবে। প্রথম শক্তি স্তর ফারাজি আগে পড়ি নাই, পড়তে হবে মুনিয়া, এখন পড়তে হবে। ঠিক আছে, পড়াশোনা ছাড়া কোনো ইয়ে নাই। ঠিক আছে, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই জীবনে, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই ইন্টারমিডিয়েট লাইফে মেইনলি। তো দেখো ভূমিস্তর মানে প্রথম শক্তি স্তর। ঠিক আছে, প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা পরবর্তী শক্তি স্তরে যায়। আচ্ছা, তো কখন যায়, খেয়াল করবা কখন যায়। এই মনে করো আমার ইলেকট্রন, আমার ইলেকট্রন, তো এই ইলেকট্রনটা ভূমিস্তর মানে প্রথম শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে যায়। আচ্ছা, কেমনে যায়? আচ্ছা, আরেকটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন বাহ্যিক ইলেকট্রন বাইরে। তো এই যে ইলেকট্রনটা কি করছে, এই ইলেকট্রনকে আঘাত করছে। খেয়াল করবা, এই একটা বাহ্যিক ইলেকট্রন আছে, বাইরে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা কত শক্তি নিয়ে আঘাত করছে দেখো, 20 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন কোন ইলেকট্রন, বাহ্যিক ইলেকট্রন। এই ইলেকট্রনের একটা নির্দিষ্ট গতি নিয়ে একে আঘাত করছে, গতি নিয়ে। তো গতি মানে গতি শক্তি, তাহলে এই ইলেকট্রনের মানে গতি শক্তি কত, 20, বা শক্তিটা কত, 20 ইলেকট্রন ভোল্ট। তাহলে বাহ্যিক একটা ইলেকট্রন 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে একে কি করছে, আঘাত করছে। বুঝছো? দেখো 20 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে কি করছে, একে আঘাত করছে। তো এই ইলেকট্রনটা আসলে পুরোপুরি 20 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করে নাই। ঠিক আছে, আমি আন্দাজে ধরতেছি। তো মনে করো এই ইলেকট্রনটা
20 ইলেকট্রন ভোল্ট শক্তি দিয়ে একে আঘাত করতেছে নীল ইলেকট্রনটাকে। নীল ইলেকট্রন সে ফর এক্সাম্পল 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি সে অ্যাবজর্ব করলো। মনে করো আমি আন্দাজে ধরলাম যে 20 ইলেকট্রন ভোল্ট এর মধ্যে 13 ইলেকট্রন ভোল্ট এই নীল ইলেকট্রনটা অ্যাবজর্ব করলো। সে অ্যাবজর্ব করে কি করছে, এই নীল ইলেকট্রনটা তার পরবর্তী শক্তি স্তরের এইখানে চলে গেল। ঠিক আছে, বাদ বাকি শক্তি কত? বাদ বাকি 7 ইলেকট্রন ভোল্ট। বাদ বাকি দেখো, বাদ বাকি 7 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে, এই যে বাদ বাকি 7 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে এই যে লাল ইলেকট্রনটা না, এই লাল ইলেকট্রনটা হচ্ছে ছুটে গেছে। এখানে দেখো ছুটে যাও, এই যে ছুটে গেছে লাল ইলেকট্রনটা। তো এই কাহিনীটা হয়েছে, খেয়াল করবা কি বলছি, যে 20 ইলেকট্রন ভোল্ট, এই দেখো দুইটা ইলেকট্রন কিন্তু এখানে, নীল ইলেকট্রন যেটা কিনা প্রথম কক্ষপথে ছিল, আর লাল একটা ইলেকট্রন যেটা কিনা বাইরে। তাহলে খেয়াল করবা, তাহলে বাইরের এই ইলেকট্রনটা, লাল ইলেকট্রনটা এই নীল ইলেকট্রনকে আঘাত করলো, 20 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে আঘাত করলো। তো আঘাত করার পর দেখো এই 20-এর মধ্যে পুরোপুরি 20 ওকে দেয় নাই, মানে এই লাল ইলেকট্রনটা তার টোটাল এনার্জি, মানে তার কাছে 20 টাকা আছে, 20 টাকার মধ্যে পুরোপুরি 20 টাকা এই নীলকে দেয় নাই। এই নীলকে দিছে 13 টাকা, ওই 13 টাকা গ্রহণ করে এই নীল ইলেকট্রনটা তার পরবর্তী শক্তি স্তরে গমন করছে। বাদ বাকি আছে কত? আন্দাজে ধরতেছি 60 টাকা। ওই বাদ বাকি 60 টাকা নিয়ে এই লাল ইলেকট্রনটা এই বরাবর গমন করছে। তো আমাদের বের করতে বলছে এই লাল ইলেকট্রনটা যে বাদ বাকি যে 60 টাকা কত বেগে সে মুভ করছে, বাদ বাকি কত বেগে সে মুভ করছে, ভি বেগে। ঠিক আছে, আচ্ছা। তো এই নীল ইলেকট্রনটা আবার খুব দুষ্টু, কি কেন দুষ্টু খেয়াল করবা। এই নীল ইলেকট্রনটা কিন্তু 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে সে এখান থেকে এখানে গেছে, নীল ইলেকট্রনটা। তারপর কি করছে, তার পর মুহূর্তে, এই দেখো তার পর মুহূর্তে, এই যে এর পর মুহূর্তে দেখা যায় এই নীল ইলেকট্রনটা এখান থেকে আবার সে তার পূর্বের শক্তি স্তরে চলে আসছে। তো যখন সে এখান থেকে তার পূর্বের শক্তি স্তরে চলে আসছে, তাহলে খেয়াল করবা এখানে যখন সে ছিল এক্সট্রা 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে সে এখান থেকে এখানে গেছে, শক্তি শোষণ করছে। আবার এখান থেকে যখন সে এখানে আসবে, তাহলে এই যে যেই 13 ইলেকট্রন ভোল্ট শক্তি সে শোষণ করছে, সেই 13 ইলেকট্রন ভোল্ট শক্তি কিন্তু সে বিকিরণ করবে। তাহলে খেয়াল করবা পর মুহূর্তে যখন এই নীল ইলেকট্রনটা পর মুহূর্তে এখান থেকে যখন সে এখানে আসবে, যতটুকু শক্তি সে অ্যাবজর্ব করছিল অতটুকু শক্তি সে ত্যাগ করে দিবে, পরিবেশে ত্যাগ করে দিবে, বিকিরণ করবে। তো কতটুকু এনার্জি সে বিকিরণ করবে? 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি সে বিকিরণ করবে। তো এই জন্যই বিকিরণকৃত এনার্জি ইকুয়াল টু শোষিত এনার্জি। তাহলে এই খেয়াল করবা কাহিনী কি, কাহিনী হচ্ছে এই নীল ইলেকট্রনটা এই লাল থেকে 13 ইলেকট্রন, আন্দাজে আমি 13 এগুলো আন্দাজে ধরতেছি, এই নীল ইলেকট্রনটা লাল ইলেকট্রনের কাছ থেকে 13 ইলেকট্রন ভোল্ট শক্তি অ্যাবজর্ব করলো। অ্যাবজর্ব করার পর সে এখান থেকে এখানে চলে গেল, মানে প্রথম শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে চলে গেল। তারপর কি করছে, পর মুহূর্তে সে আবার আগের জায়গায় ব্যাক করছে। তাহলে আগের জায়গায় যদি ব্যাক করতে চায়, যতটুকু সে গ্রহণ করছে অতটুকু সে ত্যাগ করে দিবে। এখান থেকে যখন এখানে আসলো ওই 13 ইলেকট্রন ভোল্ট এনার্জি সে ত্যাগ করে দিল বা বিকিরিত করলো। এটা হচ্ছে আমার বিকিরিত করলো। বুঝা গেল ব্যাপারটা? খেয়াল করো, তাহলে এখানে বিকিরিত এনার্জি ইকুয়াল টু কি শোষিত এনার্জি। যতটুকু বিকিরিত করলো, মানে এখান থেকে আগের জায়গায় ব্যাক করতে যতটুকু বিকিরিত করলো ততটুকুই শোষিত করে সে এখান থেকে এখানে গেছে। বলো পুরো কাহিনীটা বুঝছো কিনা বলো। আসার দরকার কি ভাই, দেখো না আগে বলো, যা বলছিস তা বুঝছি কিনা। আসার দরকার কি ভাই, আসার দরকার কি, তো দেখবো তো আমরা কি প্রশ্ন এগুলো। লালের কাজ আছে তো, লালের কাজই তো আমরা বের করতে বলছে। আগে বলো এখানে এইগুলো বুঝছো কিনা, এইগুলা কাহিনী বুঝছো কিনা বলো। ঠিক আছে, পড়াশোনার মান কতটা বাড়াতে হবে বুঝতে পারতেছো? হারাই গেছে ফাহমিদা। আচ্ছা আগে আমি আরেকবার পুরো ব্যাপারটা বলতেছি, খুবই মনোযোগ দিয়ে দেখবা, আরেকবার পুরো ব্যাপারটা আমি বলতেছি, খুবই মনোযোগ দিয়ে বুঝবা, খুবই মনোযোগ দিয়ে। তো এটা আমার হাইড্রোজেন, এটা আমার প্রথম কক্ষপথ, খুব মন দিয়ে দেখবা। এটা আমার দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে, বা পরবর্তী কক্ষপথ, আপার লেয়ার। এটা হচ্ছে আমার আপার কক্ষপথ, এটা হচ্ছে আমার লোয়ার কক্ষপথ, লোয়ার। তাহলে খেয়াল করবা, প্রথমে ইলেকট্রনটা ভূমি স্তরেই ছিল, এই দেখো ভূমি স্তরে, মানে এখানেই প্রথম শক্তি স্তরে ছিল। এই আমার ধরো কালো ইলেকট্রন এখানেই ছিল, এটা আমার কক্ষপথের ইলেকট্রন, বুঝছো? আচ্ছা, এই যে ইলেকট্রনটা এখানেই ছিল, সে খুব শান্তিতেই ছিল। এরপরে কি করা হয়েছে, এরপরে বাইরে একটা ইলেকট্রন আছে, বাইরে, এটা অন্য বাইরে আছে,
এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটার এনার্জি দিচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এনার্জি আর কি, এই ইলেকট্রনটা 20 ইলেকট্রোভোল্ট, 20 ইলেকট্রোভোল্ট এই এনার্জি নিয়ে, এই শক্তি নিয়ে এই কালোকে আঘাত করছে। তো সে পুরোপুরি এনার্জি সে কালোকে দিয়ে দেয় নাই। পুরো দেখো, এর কাছে 20 টাকা ছিল, এই নীলটার কাছে, ভাই আরো সহজভাবে বুঝো, এর কাছে 20 টাকা ছিল, পুরো 20 টাকা সে এর দিয়ে দেয় নাই ভাই। এই 20 টাকা পুরোপুরি এর দিয়ে দেয় নাই, 20-এর মধ্যে 13 টাকা ওরে দিছে। 13 টাকা, আমি আন্দাজে ধরতেছি, 13 টাকা ওরে দিছে। কয় টাকা দিছে? 13 টাকা দিছে। তাহলে বাদ বাকি ওই ওর কাছে আছে কয় টাকা? আছে কয় টাকা? 60 টাকা আছে। তাহলে এই যে এই নীল আঘাত করার পর কি করছে? ছিটকে গেছে। এই যে এই কালো ইলেকট্রনটা ছিটকে গেছে, এই যে কালো ইলেকট্রন ছিটকে গেছে, এই বরাবর ছিটকে গেছে। তো খেয়াল করবা, 20 টাকার মধ্যে 13 টাকা ওকে দিয়ে দিচ্ছে। এই যে 13 টাকা, 13 টাকা এই কালো ইলেকট্রনকে দিয়ে দিছে, 13 ইলেকট্রন ভোল্ট এই কালো ইলেকট্রনকে দিয়ে দিছে। আর বাদ বাকি আছে কয় টাকা? 60 টাকা। ওই বাদ বাকি তার নিজের কাছে চলে আসে, নিজের কাছে এই 60 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে এসে এই বরাবর নির্দিষ্ট বেগে চলে যাচ্ছে, এই বরাবর। বোঝা গেল? তো এ কি করছে? এই ইলেকট্রনটা, কালো ইলেকট্রন, ও 13 টাকা পাইছে, ওই 13 টাকা নিয়ে এসে এখান থেকে জাম্প করে এখানে চলে গেছিল, এখান থেকে জাম্প করে। তাহলে 13 টাকা সে গ্রহণ করলো, এই 13 টাকা সে কি করলো? গ্রহণ করলো। তাহলে 13 টাকা অ্যাবজর্ব করলো বা গ্রহণ করলো। তাহলে 13 টাকা গ্রহণ করে সে কি করছে? এখান থেকে এখানে জাম্প দিছে, তাই তো? তাই তো? আচ্ছা, তারপর মুহূর্তে বলা আছে, তারপর মুহূর্তে, এই যে তার এরপর মুহূর্তে দেখা গেছে সেই এই কালো ইলেকট্রনটা আবার এখান থেকে আবার আগের জায়গায় ফেরত আসছে। তাহলে এই কালো ইলেকট্রনটা 13 টাকা গ্রহণ করে সে আপার লেয়ারে গেল। খেয়াল করবা, আপার থেকে যখন লোয়ার লেয়ারে আসবে 13 টাকা বা 13 ইলেকট্রন ভোল্ট ত্যাগ করে দিবে না? ত্যাগ করে দিবে না? মানে যতটুকু গ্রহণ করলো অতটুকু তো সে ত্যাগ করে দিবে। মানে এখান থেকে যখন সে আবার আগের জায়গায় ফেরত আসবে, এক্স মানে এক্সট্রা যতটুকু এনার্জি গ্রহণ করে 13 ইলেকট্রন ভোল্ট, এই ইলেকট্রনটা এক্সট্রা 13 ইলেকট্রন ভোল্ট গ্রহণ করে সে এখান থেকে আপার লেয়ারে গেল। তারপরে এখান থেকে আবার আগের জায়গায় আসলো, তাহলে যতটুকু গ্রহণ করছে অতটুকুই ত্যাগ করে দিবে, অতটুকুই ত্যাগ করে দিবে, অতটুকুই ত্যাগ করে দিবে। তাহলে এটা আমার ত্যাগকৃত শক্তি, এই ত্যাগকৃত শক্তি। তাহলে এই শক্তির জন্য আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, ইকুয়াল টু এইচ ল্যামডা। তাহলে এই এনার্জিটার একটা কি থাকবে? এই যে এনার্জিটা যে সে বিকিরণ করলো, এনার্জি যেটা সে বিকিরণ করলো, এই বিকিরিত এনার্জি কি হবে বলো তো? বিকিরিত এনার্জির একটা কি থাকবে? তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ল্যামডা। বলো, এখন ভালো করে বুঝতে পারলাম কিনা বলো? বলো। অনিকেত আবাসন যুক্ত, খুব এক্স্যাক্টলি ওকে। এইটুকু যদি বুঝে থাকি তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এইটুকু যদি তুমি বুঝে থাকো, বিকিরিত এনার্জি আর গ্রহণ এনার্জি একই কথা, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি বলছে? যে আমাদের এই যে উচ্চ স্তরে আসতে ইলেকট্রনের শোষিত শক্তির মানটা কত? এই যে কতটুকু এনার্জি সে শোষণ করছে, শোষিত শক্তির মানটা কত, কতটুকু এনার্জি শোষণ করলো, এই যে এখানে 13 ভোল্ট, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, খেয়াল করবা, এই শোষিত শক্তি বা গ্রহণকৃত শক্তি ইকুয়াল টু কি বিকিরিত শক্তি না? ইকুয়াল টু, আচ্ছা, বিকিরিত এনার্জির আমরা ল্যামডা জানি, খেয়াল করবা, এই যে দেখো, যে এর পর মুহূর্তে দেখা গেল অ্যাটমটি থেকে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিকিরণ নির্গত হলো। তাহলে ল্যামডা আমরা জানি, ল্যামডা। তাহলে বিকিরণকৃত শক্তি আমরা ই বের করব। এই বিকিরণকৃত শক্তিটাই হবে গ্রহণকৃত শক্তি, ওটি আমাদের বের করতে বলছে। শোষিত শক্তি কত? একেবারে সোজা, 1 নাম্বার প্রশ্নটা একেবারে সোজা। ই আমরা বের করতে পারবো, এখানে ই দাও। ই ইজ ইকুয়াল টু কত? আমরা জানি ই ইজ ইকুয়াল টু এইচ এফ, আবার এফ সমান সি বাই ল্যামডা। এফ সমান সি বাই ল্যামডা, তাহলে এফ সমান সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এনার্জি বের করতে পারবো। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ, এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। 6 পয়েন্ট মুখস্থ রাখবা, 6.636 10 টু দি পাওয়ার মাইনাস 34 এত, ইন্টু সি মানে আলোর বেগ, আলোর বেগের মানটা মুখস্থ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডা কত দেওয়া আছে প্রশ্নে? কতটুকু? এই যে বিকিরণটা, এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা কিন্তু বিকিরিত শক্তি, সেই বিকিরিত শক্তিটাই হবে কার? গ্রহণকৃত শক্তির সমান। কত বলো? এর মান কত? এর মান কত? একটু কঠিন আছে, আমি বুঝি যে কঠিন, বাট একটু বোঝার চেষ্টা করো, আমি তো চেষ্টা করতেছি। না, লাল ইলেকট্রনটা এখানে কোনো শক্তি শোষণ করে নাই ভাইয়া,
এখানে ফারহান শেখ তুহিন, তাহলে অঙ্কটা খুব টাফ হয়ে যাবে, শোষণ করেনি। এখানে শক্তি দিছে, এখানে শক্তি ওকে দিছে, দেন ও চলে গেছে, এটাই প্রশ্নে বলা আছে, এটাই প্রশ্নে বলা আছে, ঠিক আছে, এটাই প্রশ্নে বোঝানো আছে আর কি অ্যাকচুয়ালি। তো কত বলো, কত আসে? বলো কত আসছে এখানে, এনার্জিটা কত আসছে বলো। এখান থেকে এই যে ই এর ভ্যালুটা কত আসছে বলো। হ্যাঁ, তাহলে কত 2 পয়েন্ট এক্স্যাক্টলি, তাহলে কত 1.1.24 ইন্টু 10⁻⁻18। আচ্ছা এটাকে আবার, এটা তো জুলে, এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো তো, এটাকে ইলেকট্রন ভোল্টকে খেয়াল করবা, ই ইজ ইকুয়াল টু যে মানটা পেলাম জুলে, যে মানটা পেলাম এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দাও, তাহলে 1.24 10⁻⁻18 এই যে মানটা যেটা আমরা পেলাম এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দাও, ই দিয়ে ভাগ দাও, তাহলে ইলেকট্রন ভোল্টে মানটা পাবা। তো কত আসে দেখো, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দাও, তাহলে 1.6 10⁻⁹, ঠিক আছে, তাহলে খেয়াল করবা, তাহলে আমরা পেলাম হচ্ছে 1.24 10⁻⁻18, এটা ডিভাইড বাই ইলেকট্রনের চার্জ কত 1.6 10⁻⁻19। ওকে, কত আসে দেখো তো 7 পয়েন্ট, এই দেখো আমরা মোটামুটি 13 ভুল না 7.75 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এই যে বুঝলাম আমরা, কত সোজা না? ই ইজ ইকুয়াল টু কত, এত, ই ইজ ইকুয়াল টু কত, এত, তাহলে এই যে আমরা বুঝলাম 7.75 ইলেকট্রন ভোল্ট, তাহলে এতটুকু বিকিরণ করছে, এতটুকু এনার্জি বিকিরণ করছে, যতটুকু বিকিরণ করে অতটুকুই শোষণ করছে, মানে এই ইলেকট্রনটা খেয়াল করবা, এই ইলেকট্রনটা 13 ভোল্ট আমি আন্দাজে বলছিলাম 13 ইলেকট্রন ভোল্ট, এই ইলেকট্রনের টোটাল এনার্জি ছিল 20 ইলেকট্রন ভোল্ট, লালটা, এই লালটা কি করলো, লালটা তার টোটাল এনার্জি থেকে কিছু পরিমাণ এনার্জি ওকে দিল, কতটুকু এনার্জি এই ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করলো, কতটুকু 7.75 ইলেকট্রন ভোল্ট, তাহলে 7.75 ইলেকট্রন ভোল্ট, তাহলে খেয়াল করবা এই ইলেকট্রনটা 7.75 ইলেকট্রন ভোল্ট গ্রহণ করে সে এখান থেকে আপার লেভেলে গেল, তারপর মুহূর্তে সে আপার লেভেল থেকে আবার ওখানে চলে আসলো, সে যতটুকু গ্রহণ করলো অতটুকুই সে বিকিরণ করছে, তাহলে এই যে আমার ই, তাহলে বুঝলাম। খেয়াল করবা তাহলে বাদ বাকি এনার্জি কত, বাদ বাকি এই ইলেকট্রনটার বাদ বাকি এনার্জি কত, খেয়াল করবা এই ইলেকট্রনের টোটাল এনার্জি ছিল 20 ইলেকট্রন ভোল্ট, আমাদের 1 নাম্বার উত্তর শেষ, 1 নাম্বার উত্তর এখানেই শেষ। আচ্ছা টোটাল এনার্জি ছিল 20 ইলেকট্রন ভোল্ট, 20 এর মধ্যে ওকে দিছে 7, 20 এর মধ্যে ওকে দিছে কত 7.75, তাহলে 20 মাইনাস 7.75, তাহলে বাদ বাকি কত, বাদ বাকি 12.25, তাহলে বাদ বাকি এই ইলেকট্রন এনার্জি কত 12.25 ইলেকট্রন ভোল্ট, তাহলে খেয়াল করবা বাদ বাকি এনার্জি কত এই ইলেকট্রনের, এই লাল ইলেকট্রনটার 12.25 ইলেকট্রন ভোল্ট, সে 12.25 ইলেকট্রন ভোল্ট নিয়ে এসে নির্দিষ্ট বেগে ছুটে যাচ্ছে, এই যে ছুটে যাচ্ছে, নির্দিষ্ট বেগে সে ছুটে যাচ্ছে, তো এই বেগটার মান বের করতে বলছে, তাহলে খেয়াল করবা এই ইলেকট্রনটা 12.25, তার বাদ বাকি এনার্জি, তার টোটাল এনার্জি ছিল 20, তাহলে এখন বাদ বাকি এনার্জি হচ্ছে 12.25, সেই এনার্জি নিয়ে সে মুভ করতেছে, সেই এনার্জি নিয়ে, তাহলে এখন আমার বেগ বের করতে হবে, তাহলে এনার্জি বের করে ফেলছি, তাহলে বেগ বের করা খুবই সোজা, এনার্জি বের করে ফেলছি, বেগ বের করা খুবই সোজা, তাহলে সে অ্যাকচুয়ালি এটা কি তার বেগ আছে, বেগ থাকা মানে গতিশক্তি থাকা, এই যে বাদ বাকি এনার্জি এটা তার গতিশক্তি, অ্যাকচুয়ালি কি বলতো তার গতিশক্তি, কারণ তার বেগ আছে, বেগ থাকা মানে তার গতিশক্তি থাকা, তাহলে খেয়াল করবা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত বলতো 12.25 ইলেকট্রন ভোল্ট, এটাকে আমরা জুলে কনভার্ট করতে চাই, তাহলে আমরা 1.6 10⁻⁻19 দিয়ে গুণ করলাম, কারণ এসআই এককে ক্যালকুলেশন করব, এবার একেবারে সোজা, ইকে আমরা জানি ইকে সমান কি বলতো হাফ এম ভি স্কয়ার, আমাদের বেগ বের করতে বলছে, বেগ ইকে সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 12.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি বের করব, বেগ বের করব, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 12.25 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইড বাই এম, এম মানে ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, এম মানে ইলেকট্রনের ভর মুখস্থ মান, এখান থেকে রুট করবা, রুট করে বেগের মানটা বের করতে পারবা যে ওই ইলেকট্রনটা কত বেগে মুভ করতেছে, বলো। এক্স্যাক্টলি সাইয়েদ আক্তার বুয়েটে এরকম ম্যাথ আসে, তো লেখে নাও, তো করাই দিলাম, এখন তো শিখে গেলা, এখন তো পারবা, তো বলো এটাই ছিল আমাদের এই টপিকের মানে ফার্স্ট টপিকের সবচেয়ে টাফ ম্যাথ, এটাই সবচেয়ে টাফ ম্যাথ, ঠিক আছে, এটাই সবচেয়ে টাফ ম্যাথ, এই ম্যাথ পারলে বাকি সব ম্যাথ পারবা।
খুব দারুণ কনসেপ্টের ম্যাথ ছিল, করে দিলাম, সব ম্যাথ করে দিলাম। তো এই কত আসছে দেখো। আচ্ছা বলো, কঠিন তো বুঝলাম, কঠিন তো আমিও জানি, কিন্তু বুঝতে পারলা কিনা বলো, আমি যেভাবে বুঝালাম বুঝতে পারলা কিনা বলো। আর একটা ম্যাথ করাবো তারপর শেষ, বেশি মাথায় আজকে প্রেশার দিব না। আর একটা ম্যাথ করাবো তারপর শেষ, বলো বুঝতে পারলাম কিনা। ওকে ঠিক আছে, না খুব বেশি টাফ লাগলে বাদ দিয়ে দাও, এত কঠিন ম্যাথ বাদ দিয়ে দাও, সমস্যা নেই। তো কত আসছে, তো কত 2.07 2.07 10⁶, এত অনেকবার বুঝালাম, এক কথা অনেকবার বললাম, তো এত অ্যান্সার। তো যাই হোক, এর পরের ম্যাথ আমরা করে ফেলবো এরপরে। তো লাস্ট ম্যাথ আমরা করবো, তারপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো লাস্ট ম্যাথ আমাদের বলছে, তো এটাও কোশ্চেন ব্যাংক থেকে একটা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে। তো লিখে নাও ইলেকট্রন তো লিখে নাও লেখো কোশ্চেন তো লিখবা একটি ইলেকট্রন, এটা সহজ, একটি ইলেকট্রন লিখবা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার ব্যাসার্ধে, -10 মিটার ব্যাসার্ধের কক্ষপথ ঘুরতে থাকে। তো প্রশ্ন হচ্ছে তাহলে তার কৌণিক বেগ কত? এটা অনেকভাবে করা যায়। কৌণিক বেগ কত, এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে। আগে তুলে নাও, তারপর আমি বলতেছি। এটা অনেকভাবে করা যায়, দেখে নাও, এটা অনেকভাবে করা যায়। আচ্ছা, এটা অনেকভাবে করা যায়, আগে বলো, তুলে নাও। এই ম্যাথটা কি পারার মতন বলো? হ্যাঁ, এই ম্যাথটাই লাস্ট, এটা লাস্ট ম্যাথ। এটা কি পারার মতন বলো? আচ্ছা, তো আমরা দেখি এখানে কি করতে হবে। এখানে অনেকভাবে করা যায়। কৌণিক বেগ কত? তো কৌণিক বেগ বের করতে হবে, তাই তো? তাই কৌণিক বেগ বের করতে চাইলে তুমি কি করতে পারো বলো তো? কি করতে পারো? আমরা জানি তাহলে ভি ইকুয়াল টু কত ছিল বলো তো? ভি ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল, রৈখিক বেগের একটা ফর্মুলা ছিল। আচ্ছা, তো রৈখিক বেগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। রৈখিক বেগের ফর্মুলা, এটা মানে পারবা কিনা বলো? দ্রুত বলো, এটা পারবা কিনা বলো? আচ্ছা, তাও করে দিই, অনেকে তাও নাও পারতে পারো। তো রৈখিক বেগের একটা ফর্মুলা ছিল, রৈখিক বেগ। তো রৈখিক বেগের ফর্মুলা কি ছিল বলো তো? রৈখিক বেগের ফর্মুলা তো আমি একটু লিখে দিই। রৈখিক বেগের ফর্মুলাটা কি ছিল? Vn ইজ ইকুয়াল টু, খেয়াল করবা, V ইজ ইকুয়াল টু দেখো ZE স্কয়ার ডিভাইডেড বাই 2H এপসাইলন নট n। এটা আমি লাস্ট ক্লাসে প্রমাণ করছিলাম। বেগ n তম শক্তি স্তরে বেগ, ZE স্কয়ার ডিভাইড বাই 2H এপসাইলন নট n, এটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, রাইট? আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে আমরা একটা শর্টকাট দেখছিলাম। এর পরের লাইন আমরা কি লিখবো? এর পরের লাইন আমরা শর্টকাটটা লিখবো, শর্টকাট,
ঠিক আছে, শর্টকাটটা। তাহলে ভি এটা হচ্ছে রৈখিক বেগ, মনে করো এটা আমার নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরপাক খাবে, এই যে ইলেকট্রন ঘুরপাক খাবে। তো ইলেকট্রনের রৈখিক বেগ আমরা বের করতেছি, ইলেকট্রনটা যেই রৈখিক বেগে ঘুরতে থাকবে, যেই রৈখিক বেগে ঘুরতে থাকবে সেই রৈখিক বেগটা আমরা বের করতে যাচ্ছি। ইলেকট্রনটা বৃত্তাকার নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরবে, তো যেই রৈখিক বেগে ঘুরবে, স্পর্শকীয় বেগে ঘুরবে, ওটা আমরা বের করতেছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট গুলার পরিবর্তে 2.18, দেখো কনস্ট্যান্ট কোন কোনগুলা, ইজ, এই যে এইটা কিন্তু পুরোটা কনস্ট্যান্ট, খেয়াল করবা এইটুকু কিন্তু পুরোটা কনস্ট্যান্ট, এইটুকু কিন্তু পুরোটা কি বলতো কনস্ট্যান্ট, পুরোটা কনস্ট্যান্ট, এইটুকু কিন্তু পুরোটা কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখান থেকে দেখবা এইটুকু যদি পুরোটা কনস্ট্যান্ট হয়, তো দেখো তাহলে কি হবে, এইটুকু পুরোটা কনস্ট্যান্টের পরিবর্তে লেখা যায় 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত, তাই তো, এত জেড বাই এন, এত জেড বাই কি বলতো, জেড বাই এন। আচ্ছা, তো এখানে খেয়াল করবা এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। তো আমাদের কোশ্চেনে কিছুই বলা নাই, যে এটা কোন পরমাণু। যদি কোশ্চেনে কোনো পরমাণু উল্লেখ না থাকে, জেড এর ভ্যালু কত লিখবো আমরা, 1 লিখবো। জেড এর ভ্যালু লিখবো কত আমরা, 1 লিখবো। এই এন এর ভ্যালু কিন্তু বের করা যায়, রেডিয়াসের ফর্মুলা দিয়ে, তো রেডিয়াসের ফর্মুলা কি ছিল, রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কি ছিল 0.53, আর ইজ ইকুয়াল টু কি ছিল বলতো 0.53 ইন্টু কি ছিল বলতো এন স্কোয়ার বাই জেড, এমন কিছু ছিল না, এন স্কোয়ার বাই জেড, আর ইজ ইকুয়াল টু অ্যাংস্ট্রম এককে ছিল, অ্যাংস্ট্রম 0.53 কি বলতো এন স্কোয়ার বাই জেড, এমন কিছু ছিল আর এর ফর্মুলা না, এন স্কোয়ার বাই জেড। এটা তো ছিল অ্যাংস্ট্রম এককে, ঠিক আছে, আর এর ফর্মুলা 0.53 এন স্কোয়ার বাই জেড, অ্যাংস্ট্রম এককে ছিল। তো জেড এর ভ্যালু তো 1, হাইড্রোজেন বলে, তাহলে কত বলতো 0.53, জেড এর ভ্যালু তো 1, তাহলে এন স্কোয়ার, ঠিক আছে, এন স্কোয়ার অ্যাংস্ট্রম এককে। এবার খেয়াল করবা এটাকে আমরা মিটার এককে নিতে চাই, তাহলে কি হবে 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10, অ্যাংস্ট্রম থেকে আমরা মিটার এককে নিয়ে নিলাম, সাথে আমার কি এন স্কোয়ার। দেখো কি করলাম আমরা, এখান থেকে এলেন, বুঝছো তো না, এখান থেকে এলেন বুঝছো, অ্যাংস্ট্রমকে মিটারে নিছি, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিছি, 10 টু দি পাওয়ার -10 গুণ করছি, এন স্কোয়ার রেখে দিলাম। আর মানে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান দেওয়া আছে, দেখো 0.53, ব্যাসার্ধের মান 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10 দেওয়া আছে ব্যাসার্ধের মান, ঠিক আছে, এত মিটার ব্যাসার্ধের মান দেওয়া আছে। এখান থেকে খেয়াল করবা সবই কাটাকাটি চলে যাবে, মিটার তো বুঝলাম আমরা, সবই কাটাকাটি চলে যাবে। সবই কাটাকাটি গেলে কি থাকবে, এন স্কোয়ার ইকুয়াল টু 1 থাকবে, দেখো সবই কাটাকাটি গেল, এন স্কোয়ার ইকুয়াল টু 1 থাকবে, যার ফলে এন এর ভ্যালু কত, এন ইকুয়াল টু 1। তো এই এন এর ভ্যালুটা 1 এখানে বসাই দিবা, যে 1 এখানে বসাই দিবা, এন এর ভ্যালু 1 এখানে বসাই দিবা। তাহলে এখানে তুমি পাবা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পাবা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। বুঝলা ব্যাপারটা? তাহলে এই আমার ভি বের করলাম, ভি। তা আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা, তাই তো, ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে ওমেগা সমান কি, ওমেগা সমান ভি বাই আর, তো ভি বাই আর, তো ভি এর মান তুমি জানো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এর মান কত, ব্যাসার্ধের মান, এই যে ব্যাসার্ধের মান 0.53 ইন্টু 10 টু দি পাওয়ার -10। তো এখান থেকে ওমেগা কত, কৌণিক বেগ কত আসবে বের করতে পারবা, রেডিয়ান পার সেকেন্ড এককে। বলো বুঝতে পারলাম কিনা, না বুঝতে পারলে বলো আমি আরেকবার দেখাই দিচ্ছি, না বুঝতে পারলে বলো আরেকবার দেখা দিচ্ছি। বলো বুঝতে পারলাম কিনা এই ম্যাটটা, বলো এই ম্যাটটা বুঝতে পারলাম কিনা, এই ম্যাটটা। তো ফার্স্টে আমরা কি করছি, ফার্স্টে আমরা বেগের ভ্যালুটা বের করছি। দেখো ফার্স্টে আমরা ভেলোসিটি বের করছি, ভেলোসিটির ফর্মুলা আমরা জানতাম, এন তম কক্ষপথে ঘুরলে, আরেকবার বলবো, তো ফার্স্টে আমরা কি করছি, ভেলোসিটির মান বের করছি, কি এই দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকতেছে, এই ইলেকট্রনটা ঘুরতেছে, তো কত স্পর্শকীয় বেগে ঘুরতেছে ওইটা আমরা বের মানে ফর্মুলা লিখছি। এন তম কক্ষপথে যদি সে ঘুরে, এন তম কক্ষপথে, তবে তার স্পর্শকীয় বেগের ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে এই যে লাল অংশটুকু এটা ধ্রুবক, এই ধ্রুবকটার পরিবর্তে এই যে এটা লেখা যায় 2.18 10 টু দি পাওয়ার 6 লেখা যায়। আর জেড বাই এন কিন্তু ধ্রুবক না। আচ্ছা, জেড বাই এন এর মতন রাখলাম। জেড এর ভ্যালু 1 কেন, কারণ এখানে আমি কিছু বলে দেওয়া নাই, হাইড্রোজেন ধরে নিব, কিছু বলে দেওয়া না থাকলে আমরা হাইড্রোজেন ধরে নিব, হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেন, তাই জেড এর ভ্যালু 1, আর এন এর ভ্যালু আমি জানি না, যে কততম কক্ষপথ আমি জানি না, তাই জন্য আমরা আর এর ওই শর্টকাটটা অ্যাপ্লাই করলাম, আর এর এই যে আর এর শর্টকাট, ব্যাসার্ধের শর্টকাট। তো ব্যাসার্ধের শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে, এন স্কয়ার বাই জেড, অ্যাংস্ট্রম এককে। তো আমরা কি করলাম, জেড এর ভ্যালু তো 1, তাহলে এখান থেকে আমরা এটা থাকবে, তো অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলাম,
অ্যাংস্ট্রম থেকে মিটারে নেওয়ার জন্য 10⁻⁻10 দিয়ে গুণ করলাম যাতে করে অ্যাংস্ট্রম থেকে মিটারে আসে। আবার আর এর ভ্যালু আমরা জানতাম, প্রশ্নে বলা আছে, তাহলে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, তাহলে এখান থেকে আমরা এন এর ভ্যালু বের করলাম। তো এই এন এর ভ্যালু এখানে বসালাম, বসে আমরা ভি এর ভ্যালু বের করলাম। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আর ওমেগা, ছোটবেলায় পড়ছি ভি ইকুয়াল টু আর ওমেগা, ওখান থেকে আমরা ওমেগা বের করছি। কত আসে দেখো মানটা, এক্স্যাক্টলি যেটা আসলে উত্তর। বলো বুঝতে পারছি কিনা, একটু বলো, দ্রুত বলো বুঝতে পারছি কিনা। এই ম্যাথটা কেন করলাম জানো? এই ম্যাথটা কেন করলাম, কারণ এই ম্যাথটাও বুয়েটে আসছে, এই ম্যাথটাও বুয়েট 2019 সালে একেবারে রিসেন্টে আসছে এই ম্যাথটা। কত সহজ ম্যাথ, তাহলে এর বাইরে আর কোনো ম্যাথ নাই, এর বাইরে আর কোনো ম্যাথ নাই। যা করাইছি মানে এই ফার্স্ট পার্টের উপর, আজকে আর বেশি আগালাম না, কারণ আজকে আমরা অনেক হাই লেভেলের ম্যাথ করছি, এত রিটার্ন পার সেকেন্ড, এর বাইরে কোনো ম্যাথ নেই। এই জন্য নাকি দেখাইছি যে এই ম্যাথটা বুয়েটে আসছিল, দ্যাট ইজ ওয়াই এই ম্যাথটা করাই দিলাম। 19 সালে আসছিল, মানে একেবারে রিসেন্ট সালে। তো মনে রাখবা যে বুয়েট 2000 মানে বুয়েটের অঙ্কগুলো কেমন আসে একটু বলি, তোমাকে একটু ভালো করে বুঝাই বলি। তুমি যদি মেইন বই ভালো করে পড়ো, মেইন বইয়ের অঙ্কগুলো করো, আর কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক তুমি যদি করো, তাহলে তুমি বুয়েটে তো 20টা কোশ্চেন আসে, বুয়েটে 20টা প্রশ্ন আসে, 20টা কোশ্চেন। তো বুয়েটে 20টার মধ্যে একদম 15টা ওরকম তুমি পাবা, 15টা তুমি একদম হুবহু কাছাকাছি পাবা, মানে কনসেপ্ট হুবহু পাবা বই এবং কোশ্চেন ব্যাংক তুমি যদি করো। 15টা একেবারে সোজা আসে, মানে বই থেকে আসে, একদম মূল বই থেকে আসে, মূল বই এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক উদ্ভাসের। দেখো বুয়েটে টোটাল 20টা কোশ্চেনের মধ্যে 15টা মূল বই এবং কি বলতো, এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আসে। বাদ বাকি পাঁচটার মধ্যে তিনটা তুমি পারবা, তুমি যদি আমার ক্লাস লেকচার খুব ভালো করে ফলো করো। 5টার মধ্যে 3টা তুমি পারবা যে আমার ফারহান স্যারের মানে আমার ক্লাস লেকচার ফলো করো, আমার ক্লাস নোট, ক্লাসে যে ম্যাথগুলো করাই, এই 3টা তুমি কমন পাবা। এই যে এর আগের যে কোশ্চেনটা ওই টাইপের ম্যাথ প্রবলেমগুলো 3টা, ওই 3টা তুমি কমন পাবা। তাহলে 15টা হচ্ছে মেইন বই, ওগুলো তুমি অবশ্যই করাচ্ছি, মেইন বইয়ের অঙ্ক প্লাস কোশ্চেন ব্যাংক। আর 3টা আমার ক্লাস করলে তুমি পাবা 3টা। তাহলে 15 আর 3 কত, 15, 16, 16, 18, 18টা কোশ্চেন তুমি, মানে বুয়েটে 20টার মধ্যে 18টা কোশ্চেন তুমি কি পাবা, কমন পাবা। কোশ্চেন তুমি কমন পাবা মূল বই, কোশ্চেন ব্যাংক এবং আমার লেকচার সলভ করলে। আর বাকি দুইটা পৃথিবীর কেউ জানে না যে কে কোত্থেকে কোশ্চেন আসে। বাকি দুইটা ছেড়ে দিবা, আল্লাহর নামে ছেড়ে দিবা, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই আর আগে যে ম্যাথটা করালাম, যেটা খুব মানে বললাম যে মাথা নষ্ট ম্যাথ, ওই মাথা নষ্ট ম্যাথ হচ্ছে এই 3 টাইপের ম্যাথ। এই যে এই 3টা টাইপের মধ্যে একটা টাইপ, এই 3টা টাইপের ক্লাস নোট বললাম না, এই 3টার মধ্যে একটা টাইপ হচ্ছে এই যেটা আমি দেখাইছি, মাথা নষ্ট টাইপের। হ্যাঁ, আর এই 15টা কোশ্চেন কিন্তু মাথা নষ্ট না, এই 15টার মধ্যে হচ্ছে এই কোশ্চেনটা আছে, এই এখন যে কোশ্চেনটা করলাম এটা হচ্ছে এই 15টার মধ্যে, যেটা কিনা মূল বইতে থাকে। দেখো তো এই ম্যাথটা আমি কি ওই ক্লাস লেকচারের প্রথম ক্লাসে করেছিলাম না, এই টাইপের একটা ম্যাথ। দেখো যেখান থেকে ওমেগা বের করে, যে এটা আমরা প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে বাংলাদেশ যেদিন জিতলো ওই দিন আমি এই টাইপের ম্যাথ করেছিলাম না, ওগুলো মূল বইয়ের ম্যাথ, মানে মেইন বইয়ের ম্যাথ। তো এইটা হচ্ছে এই ম্যাথটা হচ্ছে 15টা যে কমন পাবো ওর মধ্যে। আর 3টা হচ্ছে এর আগে যে ক্যাটাগরি দেখালাম মাথা নষ্ট, ওটা হচ্ছে এই 3টা। আর এই 2টা কোত্থেকে আসবে পৃথিবীর কেউ জানে না, ঠিক আছে, 2টাকে। আর মেইনলি হচ্ছে আমাদের এইচএসসি যে প্রিপারেশনটা, এইচএসসির প্রিপারেশনটা একেবারে ইকুইভ্যালেন্ট টু, এইচএসসি ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে পুরোপুরি ইকুইভ্যালেন্ট সাইন দেয় কেমনে বলো তো, এই যে এরকম এই তিনটার সঙ্গে ইকুইভ্যালেন্ট আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, আর কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি যদি ওই টাইপের তুমি যদি পড়াশোনা করো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের, তোমার এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে। বাট এছাড়া ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি এইচএসসি কভার হবে না, ঠিক আছে। অথবা শুধু মেডিকেলের মানে অনলি মেডিকেলের প্রিপারেশন নিয়ে তুমি এইচএসসি প্রিপারেশন হবে না। তুমি যদি এইচএসসি মানে প্রিপারেশন ইকুইভ্যালেন্ট করতে চাও, তাহলে তোমাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তুমি যদি পড়ো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ফোকাস করে তুমি যদি পড়ো, এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে। আর তোমার যদি মেডিকেল ইচ্ছা হয় তাহলে তোমার এইচএসসির প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অবশ্যই মেডিকেলের প্রিপারেশনও নিতে হবে, ওই রকম আর কি, ঠিক আছে। মানে এমন না যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পাশাপাশি এইচএসসির প্রিপারেশন নিতে হবে, এইরকম না। ওই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টাইপের ক্লাসগুলোই তোমার জন্য আসলে এইচএসসি তে কভার হয়ে যাবে। তো আমার ক্লাসগুলো দেখবা যে ফার্স্ট ক্লাসটা, প্রথম যে ক্লাস যেটা আমি নিলাম, এই চ্যাপ্টারে তো 2টা ক্লাস ছিলাম, খেয়াল করবা
এই চ্যাপ্টারের দুইটা ক্লাস আমি নিলাম, এভাবেই নিব। দুইটা ক্লাস আসলে নেওয়ার কথা না, এই টপিকের উপর দুইটা ক্লাস নেওয়ার কথা না। তো খেয়াল করবা, আমরা টপিক 1 দেখো, খেয়াল করবা, আমি বুঝাই দিই। টপিক 1 আমরা শেষ করছি, আজকে আমরা টপিক 1 শেষ করে ফেলছি, এন্ড করছি। হ্যাঁ, আমাদের আরো 2টা টপিক বাকি। এই চ্যাপ্টারে টোটাল 3টা টপিক, এর মধ্যে প্রথম টপিক ডান আজকে। তো প্রথম টপিকে কিন্তু আমরা 2টা ক্লাস নিছি, লাইভ 1 নিছি, লাইভ 1 এবং লাইভ 2 নিছি। খেয়াল করবে আমার সিস্টেমটা, খেয়াল করো সিস্টেমটা। তো লাইভ 1 হচ্ছে আমরা একেবারে এইচএসসির উপর বেস করে, একেবারে এইচএসসির উপর বেস করে। আর লাইভ 2 আজকে যে ক্লাসটা নিলাম আজকে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা বুয়েট টাইপের। হ্যাঁ, বুয়েট টাইপের। তো আশা বা এই টাইপের কোশ্চেনগুলো আসলে কেমন হবে। তো এই 2 লাইভ মিলেই হচ্ছে আমার পার্ট 1 বা টপিক 1টা হচ্ছে এন্ড, বা পার্ট 1 আমি বলতে পারি, পার্ট 1 হচ্ছে এন্ড। তো এই হচ্ছে আমাদের পার্ট 1 বা টপিক নাম্বার 1, এটা হচ্ছে এন্ড, আজকের দিনে শেষ হয়ে গেল। তো আমরা এরপরে কি করব, পার্ট 2 পড়বো। সহজ, পার্ট 2টা খুব সোজা, পার্ট 2তে এত প্যারা নেই, পার্ট 2তে এত প্যারা নেই, পার্ট 3 আরো সোজা। পার্ট 1টা একটু কঠিন, বাট পার্ট 2 আর 3তে কোনো প্যারা নেই, একেবারে সোজা। তো বুঝলাম, একই কথা, বুয়েট সাস্ট একই কথা। তো বুঝলাম আমরা এইটুকু। বলো, আর আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারলাম কিনা একটু বলো, যারা যারা আসো শেষ পর্যন্ত একটু বলো একেবারে ভালো করে, কত পার্সেন্ট বুঝতে পারলাম ক্লাসটা বলো। আর যারা একটু কম বুঝতে পারছো আরেকবার দেখে নিও ক্লাসটা, অবশ্যই তুমি বুঝতে পারবা, মন দিয়ে দেখবা, অবশ্যই বুঝতে পারবা। ক্লাস করবা, মাঝে মাঝে বকা দিব, মাঝে মাঝে ভালোবাসবো, সবই থাকবে। ওকে, তো একটু বলো যে কত পার্সেন্ট বুঝতে পারলে একটু বলো, তারপরে আমরা চলে যাই। বলো দ্রুত, আজকে তো শেষ হয়ে গেল। ওয়াও, রাফিদ হোক সব বুঝছে, থ্যাংক ইউ সো মাচ রাফিদ। ওয়াকের হালকা না, ক্লাসটা ডিলেট করবো না, ক্লাসটা, কারণ 170 জনের উপরে প্রায় আসো, ডিলেট করবো না, ঠিক আছে? না, ডিলেট করবো না, সমস্যা নেই। অবশ্যই মেডিকেল ভালো লাগে, অবশ্যই খুবই ভালো। আমাদের সাথে ইয়া আছে, হিমালয় হিমু, তারপর হচ্ছে খাদিজা আফরিন কান্তা, আবদুল্লাহ, হিমেল, মেহরাব, ইশতাক খান, গোলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাফিদ, 95%। ওকে, আলহামদুলিল্লাহ। যাক, আলিয়া ফেরদৌস আমাদের সাথে যুক্ত, নুসরাত জাহান, সমাপ্তি সাপ্তি, নুসরাত জাহান। হ্যাঁ, আমি ওই জন্যই ওই যে একটা ম্যাথে, আমি জানি তুমি কোন ম্যাথের সমস্যার কথা বলছো, এই জন্য আমি বারবার বুঝছি, ওটা প্রায় 3-4 বার বুঝাইছি ইচ্ছা করি, ঠিক আছে? স্বাভাবিক, এখন শুরুর দিকে বুঝতে না পারাটা স্বাভাবিক। শুনো, আবারও বলি, সূত্রগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা, সূত্র, ফর্মুলাগুলা। মানে ফর্মুলা কিন্তু তোমার ফিজিক্সের অস্ত্র, ফিজিক্সের অস্ত্র কিন্তু ফর্মুলা। তোমার যদি ফর্মুলা মুখস্থ না থাকে তুমি কিন্তু পারবা না, তুমি যতই জানো। তোমার মানে জ্ঞান অর্জন করা, তোমার অনেক জ্ঞানী হওয়া আর হচ্ছে পরীক্ষায় ভালো করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তোমার সূত্র ভালো করে জানতে হবে, সূত্রের যে ডেটাগুলো, ওমেগা মানে কি কৌণিক বেগ, আর মানে ব্যাসার্ধ, ভি মানে রৈখিক বেগ, এগুলো খুব ভালো করে জানতে হবে। তারপর এপসাইলনের মান কত, ঠিক আছে, এইচ এর মান কত জানতে হবে। এপসাইলনের মান 8.858 10⁻², এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু পারবা না। ওকে, সোহানুর রহমান যুক্ত আমাদের সাথে, জুনায়েদ শেখ আরেকবার দেখে নিবা। ইয়ানা জান্নাত, পটাশমের সানেট কি ভালো করে বুঝতে পারছো কিনা জানাও। তুবাইসি ইউসুফ, ওকে, জান্নাতুল নাইম, ইফরাত জাহান, জেসমিন ইমতিয়াজ খান বলে ফেললাম, মিতু সাহা, তাসমিয়া তামান্না আহমেদ, ওকে, তানভীর ইসলাম, ওর নামে মনে হয় স্বর্ণা বলে ফেললাম তোমার নাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো তাহলে, ঠিক আছে। মন তাবাসসুম যুক্ত আমাদের সাথে, দুষ্টু, ওকে। ইশতিয়াক রহমান, তোমার নাম বলেই ফেললাম। রুম্মান 2বার বললাম তোমার নাম, রুম্মান। মাসুর আশরাফি লুবনা, বুঝতে পারছে। দাকিয়া মারিয়াম, ওকে। তানভীর ইসলাম, তোমার নাম বলে ফেলছি। স্বর্ণা, শারিয়ার ফেরদৌস শোভন, কেমন আছো? খুব শীঘ্রই ইনশাল্লাহ অফলাইনে দেখা হবে। শারিয়ার ফেরদৌস শোভন, আলাইনা আলিন, ওকে বলে ফেললাম। রিদি নুসরাত, আমি, ওকে, আল্লাহ হাফেজ।